দ্যাট ডাজন্ট মিন যে সে কার্ডিওলজি স্পেশালিস্ট হয়ে গেল ইউকেতে। বাংলাদেশেও ব্যাপারটা তাই। বাংলাদেশে কেউ যদি বাইরের থেকে কার্ডিওলজিতে মাস্টার্স বা পিএইচডি করে আসে, বাংলাদেশে সে কিন্তু কার্ডিওলজিস্ট হিসেবে প্র্যাকটিস করতে পারবে না। কিন্তু তার এই ডিগ্রিটা তাহলে কি কাজে লাগবে? এই ডিগ্রিটা হচ্ছে তার একাডেমিক ডিগ্রি হিসাবে অতিরিক্ত যোগ্যতা হিসেবে এনলিস্টেড করা যাবে। গিভেন দ্যাট বিএমডিসির এখন যে সিস্টেম সেটা হচ্ছে যে তোমাকে আগে বাংলাদেশের রিকগনাইজ যে ডিগ্রি অর্থাৎ এফসিপিএস বা এমডি এই ধরনের যে ক্লিনিক্যাল ডিগ্রি আছে সেটা আগে কমপ্লিট করতে হবে। দেন তুমি এডিশন এটার সাথে যে হ্যাঁ আমি এই সাবজেক্টে অতিরিক্ত একটা মাস্টার্স করেছি বা একটা পিএইচডি করেছি, সেটা ফরেন ডিগ্রি রিকগনিশনের একটা সিস্টেম আছে বিএমডিসি, ওটা করলে তখন হচ্ছে যে এটাকে একটা এডিশনাল স্পেশালিটি বলবো না, এডিশনাল কোয়ালিফিকেশন হিসেবে যোগ করা যায়। সেটা তখন ইয়েতে লেখা যায়, কি বলে, সাইনবোর্ডে লেখা যায় বিএমডিসি অনুমোদন সাপেক্ষে। কিছু ক্ষেত্রে এগুলো হচ্ছে এক্সট্রা পয়েন্ট যোগ করে সরকারি চাকরির প্রমোশনের ক্ষেত্রে তখনও কিছু এক্সট্রা পয়েন্ট যোগ করে, বাট ওটা অতটা নেসেসারি না। আর এর বাইরে যারা ক্লিনিশিয়ান, যারা গবেষণা, যাদের প্যাশন আছে যে আমি ক্লিনিক্যাল রিসার্চ করতে চাই বা ল্যাবরেটরি রিসার্চ করতে চাই বা পাবলিক হেলথ রিসার্চ করতে চাই, তারাও অনেকে এই ক্লিনিক্যাল ডিগ্রির পাশাপাশি মাস্টার্স করেন সংশ্লিষ্ট তাদের ইন্টারেস্ট সাবজেক্টে, যেন তাদের ওই একাডেমিক ট্রেনিংটা হয় আর কি। তো এটা গেল একটা ওয়ে। বাংলাদেশের বেশিরভাগ ডাক্তারই তো আসলে ক্লিনিশিয়ানই হতে চায়, তো তাদের পার্সপেক্টিভ থেকে বললাম। আর এর বাইরে যারা চায় যে আমি নন ক্লিনিক্যাল কাজ করব, যেটার একটা বড় ফিল্ড হচ্ছে পাবলিক হেলথ, তাই না? সো পাবলিক হেলথের অনেক স্পেশালিটি আছে। সেই ক্ষেত্রে হচ্ছে মাস্টার্স, পিএইচডি, দিজ আর মানে গুড ডিগ্রি বা এগুলো ঠিক আছে। আবার অনেকে আছে যে না আমি হচ্ছে আরেকটু অন্য মানে বায়োমেডিক্যাল সায়েন্সের কাজ করব, গবেষণা করব, যেমন কেউ জেনেটিক্স নিয়ে কাজ করতে চায়, তাই না? কেউ মলিকুলার বায়োলজি নিয়ে কাজ করতে চায়, এই ধরনেরও আছে অনেকে। তো তাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে যে বাংলাদেশে হেলথ সেক্টরে এই ধরনের গবেষণার স্কোপ কম, অনেকখানি কম। নন হেলথ সেক্টরে কিছু আছে, কিছু সরকারি প্রতিষ্ঠান আছে যারা এই ধরনের কিছু কাজ করেন, বাট সেটাও লিমিটেড। সো এটার জব স্কোপ বলি বা অন্য জায়গায় বলি বাংলাদেশে কিছুটা কম। কিন্তু বাইরে, দেশের বাইরে বায়োমেডিক্যাল সায়েন্সে অনেক জব, অনেক অনেক স্কোপ আছে, বাট কম্পিটিশন ইজ ফিয়ার্স। হ্যাঁ, যেহেতু তারা ওই পরিবেশেই বড় হয়, সো আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা যদি এটা ভাবি যে আমরা এই ডিগ্রি গুলো করে বাইরে জব করে আমি বাইরে ক্যারিয়ার করব, সেক্ষেত্রে হচ্ছে আমার কম্পিট করতে হবে ওই পরিবেশে ছোটবেলার থেকে বড় হওয়া যে ছেলেটা বা মেয়েটা আছে, যে অলরেডি ট্রেইনড আপ, যার অলরেডি নেটওয়ার্ক আছে, তার সাথে আমাকে ওইভাবে কম্পিট করে আমাকে সেই যোগ্যতাটা প্রমাণ করতে হবে যে না আমি একটা ইন্টারন্যাশনাল জেম অ্যাসেট ফর ইউ। তাহলে হয়তো সম্ভব। সো এটা হচ্ছে মানে ইন সামারি ক্যারিয়ার গোল অনুসারে আমি ঠিক করলাম যে আমি কি দেশের বাইরে কোনো ডিগ্রি করব কি করব না, সেটা তোমাদের ঠিক করতে হবে। আমি 2015 সালে থেকে প্রথম শুরু করি যে দেশের বাইরে কিভাবে পড়তে যাব বা আদৌ যাব কিনা। তো আমার যেটা প্যাশন ছিল, আমি মেডিকেল কলেজে আমার ভালো লাগার সাবজেক্ট ছিল বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি, প্যাথোলজি। প্যাথোলজি অ্যাজ মাইক্রোবায়োলজি অ্যাজ ওয়েল, দুটো একই জিনিস আসলে। তো এই তিনটা সাবজেক্ট এবং পরে হচ্ছে মেডিসিন। তো যাই হোক, আমি ইন্টার্নশিপের সময় তখন আমি সলিমুল্লাহ মেডিকেল কলেজের ছাত্র। তো আমাদের আসলে ওইরকম নেটওয়ার্ক ছিল না, দেশের বাইরে পড়ার ব্যাপারে ওরকম উৎসাহী তেমন কেউ ছিল না। আহ, এবং আমি যখন খোঁজ খবর শুরু করলাম তখন বললো মানে জানতাম যে একটা মাস্টার্স করতে হবে, পাবলিক হেলথে মাস্টার্স করতে হবে, দেশে দেশে করা যেতে পারে, দেন তারপর তো এমপিএইচ এর কথা মাথায় আসলো যে এমপিএইচ করি। আমি ইন্টার্নশিপে আমার সিনিয়রদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই একটা এমপিএইচ করতে চাই, আপনার কোনো ধারণা আছে কিনা। তো তখন একটা কাইন্ড অফ একটু নেগেটিভ ভাইব পেলাম আর কি। হ্যাঁ, যে ওই যে এগুলো তো আসলে বেসরকারি মেডিকেলের ছেলেমেয়েরা করে এমপিএইচ, তো সরকারি মেডিকেলের ছেলেমেয়েরা তো এফসিবিএস করবি, এগুলো করবি, এমপিএইচ করে কি করবি। তো তখন একটু ডিমোরালাইজড হয়েছিলাম আর কি। তো এরপরে হচ্ছে এফসিবিএস পার্ট ওয়ান দেই, মেডিসিনে পার্ট ওয়ান হয়, পার্ট ওয়ান হওয়ার পর ঢাকা মেডিকেলে আমি 6 মাস ট্রেনিং করেছিলাম অনারারি। কিন্তু আমার ভালো লাগতো না, কারণ আমার তো প্যাশন এটা ছিল না, আমার প্যাশন ছিল গবেষণা। দেন বিসিএস এ জয়েন করি 2014 সালে। বিসিএস এ জয়েন করে যখন গ্রামে গেলাম, গ্রামে যে 2.5 বছর ধরে এই টিসিবিসি পিসি লেখা শুরু, না এর বাইরেও আরো কিছু লিখেছি বাট কমনলি। তো তখন মনে হলো যে এত রোগী দেখে ফেলছি, আর এই জীবনে রোগী না দেখলেও হবে। হ্যাঁ, তো অন্য কিছু করি। তো 2014 সালের
পরে মানে 1 বছর সরকারি চাকরির পরে 2015 সালে আমি ঠিক করি যে একটা মাস্টার্স করব। কেন মাস্টার্স করব? আমার পাবলিক হেলথ তো আসলে আমার মানে রিসার্চ ইন্টারেস্ট না। তো কিন্তু আমি জানি না যে রিসার্চ কিভাবে করে না, তাই না? রিসার্চ মেথোডোলজি কি, বায়োস্ট্যাটিস্টিক্স কি এসব আমার জানা ছিল না। আমি ভাবলাম যে আচ্ছা আমি একটা ফরমাল কোর্সে যদি ভর্তি হই বাংলাদেশে, তাহলে বোধহয় আমি একটু জানতে পারবো যে কিভাবে করে বা আদৌ আমি এটা চাই কিনা। দেন আমি হচ্ছে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উইকেন্ড কোর্সে আমি এআইএবি থেকে এমপিএইচ করেছিলাম 2015-16 সালে। তো ওইটা আমাকে একটা ফাউন্ডেশন দিয়েছিল যে আ রিসার্চ বেসড ডিগ্রি বা একাডেমিক ডিগ্রি কি এবং সেখানে কি করতে হয়? পাবলিক হেলথ ফিল্ডটা কেমন? এবং ওখানে কি, কি পার্ট আছে? এপিডেমিওলজি কি? ইত্যাদি বেসিক নলেজ। এবং আমি যেহেতু একটা এমপিএইচ এ যেহেতু থিসিস থাকে, তো থিসিসের পার্ট হিসেবে আমাকে একটা গবেষণা করতে হয়েছিল। আমি তখন কিছু ফিল্ড সার্ভে করেছিলাম। সেখান থেকে থিসিস লিখেছিলাম। তো ওইটা আমাকে একটা ফাউন্ডেশন দিয়েছিল যে হ্যাঁ, এইভাবে একটা থিসিস লিখতে হয়, এভাবে হচ্ছে গবেষণা করতে হয় ইত্যাদি। তার চেয়ে বড় কথা আমার একটা নেটওয়ার্ক তৈরি হয়েছিল যে আমি কয়েকজন মানে আমি যদি বিদেশে কোথাও এপ্লাই করি, তাহলে তো আমাকে রেফারি ঠিক করতে হয়। রেফারেন্স লেটার দিতে হয়। আমাদের আমি জানি না এখন সময় বদলেছে কিনা। ওই সময় আমাদের মেডিকেল কলেজ যারা স্যার ম্যাডামরা ছিলেন, তাদের কাছ থেকে রেফারেন্স চাওয়া একটা মানে বিশাল ব্যাপার। বিশাল ব্যাপার কারণ হচ্ছে যে প্রথমত তারা তো সিনিয়র মানুষ, বয়স্ক মানুষ তারা তাদেরকে মেইল পাঠালে তারা সেই মেইল আদৌ পড়বেন কিনা সন্দেহ আছে। তারপর হচ্ছে তারা যদি লিখে দিতে হয় মানে অবশ্যই লিখে দিতে হবে। আমাকে রেফারেন্স লেটারটা আমাকেই লিখে দিতে হবে। এবং সেটাতে যদি আমি নিজের প্রশংসাসূচক কথাবার্তা বলি, তাহলে দেখা যাবে যে উনারা বিরক্ত হন যে মানে এত কিছু কারণ রেফারি বাইরের ইউনিভার্সিটি গুলো এমন কাউকে রেফারি চায় যে আমাকে পার্সোনালি চিনে। আমার সাথে ভালো সম্পর্ক। তো আমাদের মেডিকেল কলেজে ভালো সম্পর্ক থাকলেও অনেক সময় স্যারেরা এইভাবে স্তুতিবাক্য বলতে চান না। তাই না? তো এই সবকিছু নিয়ে একটা সমস্যা তৈরি হয় এবং আম আমাদের বেশিরভাগ জায়গাতেই কিন্তু স্যার ম্যাডামদের ইনস্টিটিউশনাল ইমেইল অ্যাড্রেস নাই। সো ওইটাও একটা সমস্যা। হ্যাঁ? তো এই সবকিছু নিয়ে একটু প্রবলেম ছিল। যে কারণে আমি যখন এমপিএইচ করেছি বাংলাদেশে তখন আমি ফ্যাকাল্টি পেয়েছি আলাদা, আলাদা ক্যাটেগরির। যারা এই ব্যাপারে একটু অভিজ্ঞ এবং তারা আমাদেরকে সহজে রেসপন্স করতে পারেন আরকি বাইরের পরিবার থেকে। তো এটা ছিল। এরপরে ১৫ সালে আমি ১ম খোঁজ পাই স্কলারশিপ এর বিষয়টা। যেহেতু আমার পক্ষে টাকা দিয়ে বাইরে পড়া সম্ভব ছিল না। তো ১ম এ দেখলাম যে সেভেনিং একটা স্কলারশিপ আমি কোন একটা বন্ধুর মাধ্যমে জানলাম যে এরকম একটা স্কলারশিপ আছে ইউকে তে ফুল ফান্ডেড মাস্টার্স করা যায়। তো ওখানে যখন ঢুকলাম তখন দেখলাম যে ওদের ক্রাইটেরিয়া আছে বেশ কিছু এবং তার মধ্যে লিস্টেড ইউনিভার্সিটি আছে যে এই কয়টা ইউনিভার্সিটি থেকে যদি অফার লেটার থাকে তাহলে হচ্ছে সেভেনিং স্কলারশিপ আ এপ্লাই করা যাবে। তো আমি তখন দেখলাম যে আচ্ছা এটা একটা সুযোগ। আমি দেখি যে এই ইউনিভার্সিটি গুলোতে আমার পছন্দের সাবজেক্ট আছে কিনা। তো আমার যেহেতু পছন্দের এরিয়া ছিল বায়োমেডিক্যাল সায়েন্স, আমি মলিকুলার বায়োলজি নিয়ে কাজ করতে চেয়েছিলাম। তো সেখানে দেখলাম যে মলিকুলার মেডিসিন নামে একটা মাস্টার্স আ কোর্স আছে হচ্ছে ইউনিভার্সিটি অফ শেফিল্ডে। আ তো সেটাতে আমি তখন এপ্লাই করি। এপ্লাই করার পরে এখানে একটা ব্যাপার আছে যে ইউকে স্কলারশিপ আরো কয়েকটা আছে। যেমন সেভেনিং আছে, কমনওয়েলথ আছে, ওয়েলকাম ট্রাস্টের স্কলারশিপ আছে। এরকম আরো কিছু স্কলারশিপ আছে। বেশিরভাগ ক্ষেত্রেই স্কলারশিপ গুলো বলে না যে তোমার আবেদনের সময় এক্সিস্টিং অফার লেটার থাকতে হবে। এটা নেসেসারি না। পরে হইলেও হয়। আ কিন্তু অফার লেটার থাকাটা ভালো। কেন ভালো আমি সেটা বলছি। তো ১ম এ হচ্ছে যখন চেভেনিং এর জন্য আমি ইউনিভার্সিটি অফ শেফিল্ড এর করলাম। তো ওখান থেকে অফার লেটার পাই। অফার লেটার পাওয়ার পরে আমি সেভেনিং এ ২ বার এপ্লাই করেছি। ২ বারের কোনবারই হয়নি। হ্যাঁ? ওটা রিজেক্টেড। তো অফার লেটার যেহেতু ছিল আমি অফার লেটার গুলো ডিফার করার সিস্টেম আছে যে না আমি এই বছর ফাইন্যান্সিয়াল জোগাড় করতে পারি নাই। আমি পরের বছর করব। তো এটা কিছু, কিছু ইউনিভার্সিটিতে এমনিই ডিফার করা যায়। কোন টাকা পয়সা দেওয়া লাগে না। কিছু, কিছু ইউনিভার্সিটিতে ডিফার করার জন্য হয়তো কিছু হয়তো $50 $100 এই ধরনের দিতে হয় আরকি। এটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে। তো অফার লেটার থাকার সাথে থাকলে হচ্ছে এই ধরনের বার্গেনিং টা করা যায় যে আমি আমার অফার লেটার আছে জানি আমি এখন ফান্ড জোগাড় করতেছি। একটা স্কলারশিপ না হলে আরেকটা, আরেকটা না হলে আরেকটা আমি অনেকগুলা আবেদন করতে পারবো, দেখতে পারবো। এবং এটা হচ্ছে সিলেকশন এ একটা অতিরিক্ত বেনিফিট দেয়। তো শেভেনিং এর বাইরে আর কি আছে? শেভেনিং এর বাইরে আরেকটা যেটা আছে সেটা হলো আরো বেশি প্রচলিত কমনওয়েলথ স্কলারশিপ যেটা নিয়ে আজকের সেশনটা করা হয়েছে।
তো কমনওয়েলথ স্কলারশিপের আমি ইয়েটা বলি যে কমনওয়েলথ বেশ কয়েক ধরনের স্কলারশিপ দেয়। তো এর মাঝে মাস্টার্স এর ক্ষেত্রে দুইটা বেশি প্রচলিত, সেটা হচ্ছে কমনওয়েলথ মাস্টার্স স্কলারশিপ আর একটা হচ্ছে কমনওয়েলথ মাস্টার্স শেয়ার্ড স্কলারশিপ। তো আর আরেকটা পিএইচডির জন্য যেটা আছে সেটা হচ্ছে কমনওয়েলথ পিএইচডি স্কলারশিপ যেটা। তো কমনওয়েলথ পিএইচডি স্কলারশিপ আর মাস্টার স্কলারশিপ এই দুইটার ক্ষেত্রেই আহ, তারা যেটা করে যে কান্ট্রির প্রতিটা দেশের একটা নমিনেটিং এজেন্সি ঠিক করা থাকে যে অমুক দেশের জন্য এরা হচ্ছে নমিনেটিং এজেন্সি, তারা শর্ট লিস্টেড করে দিবে ক্যান্ডিডেট। তারপর সেই শর্ট লিস্ট থেকে কমনওয়েলথ কমিটি বাছাই করবে যে এদের মধ্যে থেকে আর কাদেরকে আমি দিব। তো বাংলাদেশের ক্ষেত্রে এই কাজটা করে ইউজিসি, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন। ইউজিসির ওয়েবসাইট আছে ugc.gov.bd। তো ওই ওয়েবসাইটে প্রতি বছর কমনওয়েলথের সার্কুলার যখন দেয় তখন ওরাও একটা সার্কুলার দেয় ইউজিসি ওয়েবসাইটে যে হ্যাঁ আমরা এখন শর্ট লিস্টিং এর জন্য আবেদন নিচ্ছি। মানে আমাদেরকে আসলে আবেদনটা করতে হবে প্রথমে ইউজিসিতে, নট কমনওয়েলথ ওয়েবসাইট। তো ইউজিসির এখন আমি একটু আগে দেখলাম যে 2025 এর একটা বোধহয় আবেদন চলতেছে, ডেট শেষ হয়ে গেছে কিনা আমি এখনো জানি না, একটু দেখতে হবে। তো ওরা আবার কিছু অতিরিক্ত শর্ত দেয় যেটা কমনওয়েলথের শর্ত না, কিন্তু এটা ইউজিসির শর্ত। কি শর্ত দেয়? যেমন কমনওয়েলথ ওয়েবসাইটে বলা নাই যে তোমার ইউনিভার্সিটির অফার লেটার থাকতে হবে, কিন্তু ইউজিসি বলা আছে তোমার অফার লেটার থাকতে হবে, এবং শুধু থাকতেই হবে না, আনকন্ডিশনাল অফার লেটার থাকতে হবে। এখন আনকন্ডিশনাল অফার লেটারটা কি? আমরা যখন ইউকে ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লাই করব তখন ইউনিভার্সিটি আমাদের আবেদনের প্রেক্ষিতে অফার লেটার হয় তিন ধরনের হয়, হয় আনকন্ডিশনাল অফার লেটার দিবে, অথবা কন্ডিশনাল দিবে, অথবা রিজেক্ট করবে। কন্ডিশনাল অফার লেটার গুলোতে শর্ত থাকে এরকম যে হ্যাঁ তোমাকে আমরা স্টুডেন্ট হিসেবে নিব, কিন্তু তুমি এই এই শর্ত পূরণ করো নাই, এই শর্ত পূরণ সাপেক্ষে নিব। তার মধ্যে কমন যেটা থাকে সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ভেরিফিকেশন, যেটা আইএলস বা এই ধরনের যে স্কোরগুলো আছে বেশিরভাগ ক্ষেত্রে আইএলস। তো অনেকে থাকে যে আমার এই মুহূর্তে আইএলস দেওয়া নাই, আমি আবেদন করতে পারি, এটা ইউনিভার্সিটি অ্যাপ্রুভ করে যে আমার মতো দেওয়া না থাকলেও আমি আবেদন করলাম। তখন তারা কন্ডিশন অফ বলে তুমি যদি আইএলস 6 বা 7 পাও, ওদের যে রিকোয়ারমেন্ট আছে, তাহলে এই কন্ডিশনালটা আনকন্ডিশনাল হয়ে যাবে। ঠিক আছে, তো এটা একটা ব্যাপার। আর দ্বিতীয় আরেকটা কথা বলে যে না আমার আইএলসও আছে, সবই আছে, কিন্তু আমার তো টাকা নাই। ইউনিভার্সিটি বলবে যে হ্যাঁ তোমাকে আমি কন্ডিশনাল দিলাম, তুমি যদি ফান্ড ম্যানেজ করতে পারো তাহলে এই অফারটা আনকন্ডিশনাল হয়ে যাবে। তো ইউজিসি তাদের ওয়েবসাইটে বলছে যে কন্ডিশনাল অফারের ক্ষেত্রে এই দুইটা শর্ত যদি থাকে যে আইএলস এবং ফান্ডিং, তাহলেও আবেদন করা যাবে, অসুবিধা নাই। গিভেন দ্যাট যদি আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা না থাকে, আইএলস না থাকে, তাহলে ওরা যেদিন ভাইভায় ডাকবে ওই ভাইবার দিন বোর্ডে আমাকে রেজাল্টের কপি নিয়ে যেতে হবে। মানে ওই সময়ের মধ্যে আমার আইএলসটা কমপ্লিট থাকতে হবে। সো এটাও একটা মানে গোল সেট করা, যারা আবেদন করার চিন্তা ভাবনা করবে আইএলস থাকাটা জরুরি বাংলাদেশের প্রেক্ষিতে। সো আইএলস দিয়ে রাখাটা উচিত। আম, সেটা, এবং আইএলস এর মেয়াদ থাকে 2 বছর। তো এনিওয়ে ইউজিসির ওয়েবসাইটে এটা বলা আছে। আর এর বাইরে যেটা বলা আছে ইউজিসির ওয়েবসাইটে সেটা হলো যে আহ, ওই একটা ফর্ম আছে, ফর্মের মধ্যে আমার সেই এসএসসি থেকে শুরু করে এমবিবিএস পর্যন্ত কত কি স্কোর পেয়েছিলাম, জিপি কত পেলাম, এসব লিখতে হবে। এমবিবিএস দের এবং বিডিএস দের ক্ষেত্রে বলা আছে যে প্রতিটা প্রফ কোন সালে পাশ করেছি, এবং সেটার টোটাল মার্কস কত ছিল, অবটেন মার্কস কত ছিল, এবং পার্সেন্টেজ কত ছিল, সেটাও ওখানে দিতে হবে। তো এগুলো দেওয়ার পর এরপরে এডিশনাল যদি অন্যান্য কোয়ালিফিকেশন থাকে সেগুলোর সাথে অ্যাটাচ করে দিতে হবে। কোনো পাবলিকেশন যদি থাকে বা অন্য কোনো অভিজ্ঞতা থাকে সেগুলো অ্যাড করে দেওয়া যেতে পারে। সো স্ট্রেট ফরওয়ার্ড ওটা ইয়ে করতে হয়, মানে প্রিন্ট করে ওই একটা খামে ভরে ইউজিসিতে পোস্ট করতে হয়, অথবা নিজে যেতে আসতে হয়। তারপর সেখান থেকে তারা শর্ট লিস্টেড করে, শর্ট লিস্টেড করে ভাইবার জন্য ডাকে। তো এটা হচ্ছে প্রথম শর্ট লিস্টেড জায়গা পাওয়াটাই হচ্ছে প্রথম চ্যালেঞ্জ। তো আমি ঠিক জানি না কতজনকে বাদ দেয়, বাট বেশ বড় অংশই বাদ দেয়, দিয়ে একটা একটা সাইজেবল অ্যামাউন্টে তারা ভাইভাতে ডাকে আর কি। তো ডাকার পরে ভাইবা যেটা হয়, আমি আসলে মাস্টার্স এর জন্য কমনওয়েলথ পাইনি, আমি কমনওয়েলথ পেয়েছি পিএইচডির জন্য। সো ভাইভাতে যেটা হয়েছিল, এখানে কমনওয়েলথের 6টা থিম থাকে, 6টা থিমে স্কলারশিপ দেয়। যেমন একটা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তারপর আছে হচ্ছে স্ট্রেংথেনিং হেলথ সিস্টেম, তারপর এরকম আরো বেশ কিছু আছে। তো ইউজুয়ালি আমাদের ডাক্তারদের রিলেভেন্ট সাবজেক্ট গুলো সায়েন্স অ্যান্ড টেকনোলজি আর হেলথের মধ্যেই পড়ে। তো ওইভাবে বোর্ড ইউজিসি বোর্ড আলাদা করতে থাকে যে এটা সায়েন্স অ্যান্ড টেকনোলজির বোর্ড, এটা হেলথের বোর্ড, ইত্যাদি ইত্যাদি। তো হেলথের বোর্ডে আমার যে ভাইবা হয়েছিল সেখানে
বেশ কয়েকজন বড় বড় স্যার ম্যাডাম ছিলেন সেখানে। আমার মনে পড়ছে যে আবদুল্লাহ স্যার ছিলেন, দীন মোহাম্মদ স্যার ছিলেন, আম, তারপর হচ্ছে আহ, আরো আরো কয়েকজন বড় স্যার ছিলেন, আমার নাম মনে পড়ছে না, যাই হোক ওনারা ছিলেন আর কি। আর সাথে হচ্ছে এই কমিটির সভাপতি থাকে একজন ইউজিসির একজন প্রফেসর, সেখানে থাকে আর কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো ভাইভাতে তারা হচ্ছে ভাইভাটা হয়, ভাইভাতে প্রথমে যেটা দেখতে চেয়েছিল যে আমার কম্পিটিশন, আমার অফার লেটার আছে কিনা, আর 2 নম্বর হচ্ছে আইএলটিএস আছে কিনা। এটা হচ্ছে মাস্ট, একটা চেকলিস্টের মতো। তো এটা খুবই ইম্পর্টেন্ট। দেন হচ্ছে এডিশনাল প্রশ্ন যে আমি কেন এই টপিক চুজ করলাম, কেন এই ইউনিভার্সিটি চুজ করলাম, আমি এটা করে কি করব, এটা আমার ক্লিনিক্যাল ক্যারিয়ারে কাজে লাগবে, না আমার পরবর্তী ক্যারিয়ার গোল কি সেটা কিভাবে কাজে লাগবে, আমি বাংলাদেশে ফিরে আসবো, এটা তো বলতেই হবে, ফিরে আসি আর না আসি। সো বাংলাদেশে ফিরে এসে আমি কি করব, কাদের সাথে যোগাযোগ করব, রিলেভেন্ট আমার কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, কোনো কাজ করেছে কিনা, ডেফিনিট একটা প্ল্যান দিতে হবে যে আমি এসে প্রথম বছর এই কাজ করব, দ্বিতীয় বছর এই কাজ করবো, 5 বছর পরে এটা করব। তো এই ধরনের একটা ইনডেপথ ডিসকাশন 1/2 ঘন্টার মতো ভাইভাতে হয়েছিল। আর হচ্ছে যে সিমিলার কাজ অন্য কেউ করেছে কিনা এই ধরনের জিনিস। সো এইরকম আর কি ভাইবা মোটামুটি এই ধরনের। ও আরেকটা হচ্ছে যে মানে আমার এই পড়া এবং আমার এই সাবজেক্ট এর সাথে বাংলাদেশ সরকারের যেই কমিটমেন্ট বা যে গোলগুলো, সে এসডিজি গোলের কথা আমরা বলতে পারি, বা গভর্নমেন্ট বিভিন্ন কমিট করে যে আমি হেলথে এই এই কাজ করব, সেগুলোর সাথে আমার কোনো মিল আছে কিনা, এই ধরনের প্রশ্ন ছিল। তো ওইভাবে আমি উত্তরটা দিয়েছিলাম আর কি। তো এরকম আসতে প্রশ্ন করতে পারে। সো ভাইবা শেষ হওয়ার পরে 2-3 দিনের মধ্যে তারা একটা রেজাল্ট দেয়। রেজাল্ট দিলে তারা হচ্ছে একটা ফাইনাল নমিনেশন তালিকা তৈরি করে যে হ্যাঁ তোর ভাইবা নেওয়া হচ্ছে, এখন এরা হচ্ছে বাংলাদেশ থেকে নমিনেটেড ফর কমনওয়েলথ স্কলারশিপ। তো যারা নমিনেটেড হলো তাদের তখন দায়িত্ব যে আমি কমনওয়েলথ স্কলারশিপের যে মেইন ওয়েবসাইটটা আছে সেখানে আমি আবেদন করব। নমিনেশন ছাড়া আবেদন করলে সেই আবেদন অ্যাকসেপ্ট হবে না। তো তখন আমি যখন আবেদন করব, ওই জায়গায় হচ্ছে কমনওয়েলথ তার নিজস্ব কিছু প্রশ্ন রাখে। তারা 3টা ইউনিভার্সিটির নাম বলতে বলে যে কোন 3টা ইউনিভার্সিটির কি কি সাবজেক্টে আমি পড়তে চাই। ওখানে কিন্তু বলা নাই যে আমার অফার লেটার থাকতে হবে। সো এখন এবং 3টারই থাকতে হবে তাও না। এমন হতে পারে যে আমার কাছে একটার অফার লেটার আছে, আমি সেটাকে প্রথমে দিলাম যে হ্যাঁ এটার অফার লেটার আছে ইত্যাদি দিয়ে আমি দিলাম। এরপর বাকি 2টা যেটাতে আমি পড়তে চাই, আবেদনই করি নাই হয়তো, হ্যাঁ কিন্তু চাই, তারপরও আমি সেখানে দিয়ে রাখতে পারবো, দিলাম। এবং এরপরে কমনওয়েলথের অন্যান্য প্রশ্ন থাকে যে আমার নেটওয়ার্কিং স্কিল কি, লিডারশিপ স্কিল কি, এই ধরনের বিভিন্ন প্রশ্ন সেখানে থাকে। গোল কি, অবজেক্টিভ কি, কেন করব, কি করব, দেশে ফিরে যাব কিনা, দেশে ফিরে প্ল্যান কি, এইসব অনেক প্রশ্ন থাকে। সেগুলোর উত্তর দিতে হবে। এবং ওখানে 3টা রেফারির বোধহয় লেখা থাকে যে তার মধ্যে অ্যাটলিস্ট 2টা হইতে হবে একাডেমিক, আর হচ্ছে একটা সম্ভবত পার্সোনাল। পার্সোনাল বলতে বোঝায় যে আমার সাথে মানে একাডেমিয়ার বাইরেও আমাকে চিনে, বা আমাকে আমার চরিত্র বা আমার ক্যারেক্টার সম্পর্কে তারা বলতে পারবে, কোয়ালিটি সম্পর্কে বলতে পারবে ফ্রম পার্সোনাল এক্সপিরিয়েন্স, সেই ধরনেরও একটা দেওয়া যেতে পারে আর কি। সো এই হচ্ছে মোটামুটি আবেদন প্রক্রিয়া। আবেদনের পরে হচ্ছে ওরা বেশ কিছু সময় নেয় এবং এই সময়টা অনেক। সাধারণত আমার যদি মনে করি নভেম্বর-ডিসেম্বরের মধ্যে বোধহয় আবেদন শেষ হয় এবং ওরা রেজাল্ট প্রকাশ করে 4-5 মাস পরে, মানে জুনের দিকে তারা রেজাল্ট প্রকাশ করে আর কি। সো এই সময়টা খুব নার্ভাস টাইম। এবং ফাইনালি যদি সিলেক্ট করে থাকে তখন হচ্ছে মেইলে তারা রেজাল্টটা পাঠাবে। তো এখানে অনেক ইয়ে হয় যে যেমন আমি যখন মেল পেয়েছিলাম তখন আমাকে বলছিল যে তোমার যে 3টা রেফারি দিছো তার মধ্যে 2জন রেফারেন্স আপলোড করেছে নিজের মতো, একজন করে নাই। হুম, তো সেটা তুমি অ্যাপ্রোচ করো। তখন আমি ওই স্যারের সাথে কথা বললাম। সে তখন আমাকে তার প্যাডে লিখে দিয়েছিল। তারপর সেটা সেটা পিডিএফটা নিয়ে আমি কমনওয়েলথের পোর্টালে মেল করেছিলাম বা আপলোড করেছিলাম। সো ওইটা অসুবিধা হয়নি আরকি। তো আমার কাছে মনে হয়েছে যে মানে ১ম আ চ্যালেঞ্জটাই হলো ইউজিসি কে পার করা। ইউজিসি কে পার করার পরে তারা যে নমিনেশন লিস্ট দেয় সেখান থেকে আ অ্যাপ্রক্সিমেটলি 40-50% টিকে যায়। অর্ধেকের মতো বাদ পড়ে যায় আরকি কমনওয়েলথ ফাইনাল সিলেকশনে। অ্যা তো আ মানে তারা মোটামুটি রেজাল্ট যখন জুলাইয়ের মধ্যে দিয়ে দেয়, এরপর ভিসা এপ্লাই করে সেপ্টেম্বর বা অক্টোবর সেশন শুরু করা। এটা হচ্ছে পাথওয়ে।
সো দিস ইজ অল অ্যাবাউট কমনওয়েলথ। আর এটা হচ্ছে কমনওয়েলথ পিএইচডি এবং হচ্ছে মাস্টার্স স্কলারশিপের কথা বললাম, যেটা ইউজিসির মাধ্যমে হয়। এর বাইরে আরেকটা আছে, সেটা হচ্ছে কমনওয়েলথ শেয়ার্ড মাস্টার্স স্কলারশিপ। তো এটার সিস্টেম কি? এটার সিস্টেম হচ্ছে এখানেও একটা নমিনেটিং এজেন্সি থাকে, কিন্তু এই নমিনেটিং এজেন্সিটা হচ্ছে ইউনিভার্সিটি, ইউকে ইউনিভার্সিটি। তো সেক্ষেত্রে যেটা হয়, আমার আগে আগে দেখতে হবে যে কমনওয়েলথ কোন কোন ইউনিভার্সিটিকে নমিনেটিং ইউনিভার্সিটি হিসাবে অ্যাকসেপ্ট করছে। তারপর ওই ইউনিভার্সিটি থেকে আমার একটা অফার লেটার নিতে হবে। নেওয়ার পরে আমার ওই ইউনিভার্সিটিকে জানিয়ে রাখতে হবে যে আমি ফান্ডিং এর চেষ্টা করছি এবং আমি কমনওয়েলথে চেষ্টা করছি, আমি কমনওয়েলথ শেয়ার মাস্টার্সে অ্যাপ্লাই করেছি। তো তারপর হচ্ছে ইউনিভার্সিটি তখন হচ্ছে তাদের থেকে একটা স্টুডেন্ট তালিকা পাঠায় যে এরা এরা আমার পটেনশিয়াল স্টুডেন্ট, এদেরকে তুমি স্কলারশিপ দাও। তখন কমনওয়েলথ ওদের মধ্যে থেকে বাছাই করে আহ, তারা স্কলারশিপটা দেয়। তো এই ক্ষেত্রে আমার নমিনেট মানে যে শেয়ারডে অ্যাপ্লাই করবে তার নমিনেটিং এজেন্সি হবে সেই যে ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়েছে তারা। সেই ইউনিভার্সিটির সাথে ওরকম একটা সম্পর্ক বিল্ড আপ করতে হবে আর কি। তো এই এই দুইটা তিনটা উপায় হচ্ছে কমনওয়েলথের জন্য ম্যান্ডেটরি। তো আর শেভেনিং এর কথা তো বললাম, শেভেনিং এর হচ্ছে কোনো নমিনেটিং এজেন্সি নাই, ওখানে সরাসরি অ্যাপ্লাই করা যায়। আর এর বাইরে ওয়েলকাম ট্রাস্টের স্কলারশিপ আছে, আমার ঠিক মনে নাই যে এখনো ওয়েলকাম ট্রাস্টের মাস্টার্স স্কলারশিপ চালু আছে কিনা, বা ওদের পিএইচডি স্কলারশিপ আছে। এবং আরো যেটা দেখা যেতে পারে, এই তিনটা মেজর স্কলারশিপের বাইরে ব্রিটিশ কাউন্সিল সম্ভবত 10,000 পাউন্ডের একটা স্কলারশিপ দেয়, এটা ওদের ওয়েবসাইটে পাওয়া যাবে। উইমেনদের জন্য আমাদের একটা স্কলারশিপ আছে সম্ভবত ব্রিটিশ কাউন্সিলে, এটাও দেখা যেতে পারে। আর প্লাস প্রত্যেকটা ইউনিভার্সিটি, মানে আমি যে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করব সেই ইউনিভার্সিটির ফান্ডিং পেজে যদি যাই, ফান্ডিং পেজে গেলেও কিন্তু অনেক স্কলারশিপের তালিকা এবং ফান্ডিং এর অপশন থাকে, সেটা ফুল হতে পারে, পার্সিয়াল হতে পারে, বা ইউনিভার্সিটির নিজস্ব স্কলারশিপও থাকতে পারে অনেক সময়, ডিপেন্ডস অন সাবজেক্ট। সো সেগুলোতেও আবেদন করা যেতে পারে আর কি। সো এই হচ্ছে টোটাল প্রসেস স্কলারশিপ এবং কিভাবে আবেদন করতে হবে সেটার জন্য। সো আমি এইখানে আপাতত থামছি, এর মাঝে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো। আহ, আপনাদের কারো কোয়েশ্চেন থাকলে আপনারা আনমিউট করে করতে পারবেন অথবা চ্যাট বক্সে লিখতে পারবেন। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, শিওর। ভাইয়া আচ্ছা, আপনি যে বললেন যে ওদের যখন ইন্টারভিউ সেশন গুলো চলে ওরা বেসিক্যালি শুনতে চায় যে আপনি আমাদের দেশে আসছেন, এরপরে আপনার ফিউচার প্ল্যান কি, আপনার দেশে গিয়ে আপনি আসলে কি করবেন। সো টু সাম এক্সটেন্ট তো সবার খুব একটা বেশি ফ্রুটফুল প্ল্যান থাকে না যে ওকে ফাইন আমি দেন দেশে ব্যাক করে এটা বা এটা করবো বা যেটা খুব একটু ইমপ্রেসিভ হবে। তো ইন দ্যাট কেস এটা যেহেতু একটু মানে এক্সক্লুসিভও থাকা লাগে, যেহেতু আমরা অনেকেই লাইক এটার জন্য আবেদন করে, সো সিমিলার সাউন্ড করলেও একটু সমস্যা। যেমন দেখা যায় ধরেন যদি আমি সিমিলার গ্রাউন্ড নিয়ে বেশি কথা বলে মানুষজন, তখন আবার এটা একটা ডাউট অ্যারাইজ করার চান্সেস থাকে যে ওকে ফাইন, ইজ শি রিয়েলি লাইক ফোকাসড অ্যাবাউট ইট। সো এই জিনিসটা আসলে কিভাবে লাইক ঠিক করা যায় যে আমার এটা নিয়ে কথা বলা উচিত, বা এটা একটু ফ্যাব্রিকেটেড কিভাবে করা যায় যেটা মানে খুবই আনরিয়ালিস্টিকও শোনাবে না, বা আমার ইয়ার সাথে অ্যালাইনমেন্ট হবে, এটা যদি একটু বলতেন। রাইট, খুবই চমৎকার প্রশ্ন। তো এখানে আমি যেটা বলি আসলে, এই স্কলারশিপ পাওয়া, তারপর হচ্ছে জব ইন্টারভিউ দেওয়া, এই সব কিছুই না আসলে, মানে শুনতে খারাপ শোনাবে, এটা নিজেকে নিজেকে বেচা বিক্রি করার একটা আর্ট। নিজেকে যত বেশি সেল করা যায় তত ভালো। এটা এটা এক্সট্রোভার্টরা খুব ভালো করে পারে, ইন্ট্রোভার্টদের জন্য অসুবিধা। আমি নিজেও একজন ইন্ট্রোভার্ট, তো আমি নিজেকে খুব বেশি বেচা বিক্রি করতে পারি না, বা পারলেও সেটা আমার খুব কষ্ট হয়। খুব খারাপ লাগে যে কিভাবে এটা করা যায়। তো যে কারণে আমার অনেক অনেক রিজেকশন লেটারও আছে, তারপরও সাকসেস লেটার আছে আর কি। তো এখানে আমি যেটা করেছি, বেশ কয়েকবার আমি অনেক কমনওয়েলথ পাওয়ার আগে আরো অনেকগুলো স্কলারশিপে আবেদন করেছিলাম, সবগুলো থেকে রিজেক্টেড হয়েছে। তো হওয়ার পরে আমি তখন ভাবলাম যে ইউনিকলি আমাকে প্রেজেন্ট করতে হবে, তাই না? তো এখন তো চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটিও হেল্প করতে পারে। তো ইউনিকলি প্রেজেন্ট, যেমন আমার ক্ষেত্রে ওই এই প্রশ্নের উত্তরে আমি দিয়েছিলাম, আমার সাবজেক্ট ছিল ক্যান্সার, আমার পিএইচডি যে এটা। এবং ক্যান্সারের স্পেসিফিক্যালি যে পার্সোনালাইজ থেরাপি, অর্থাৎ ইন্ডিভিজুয়াল পেশেন্টের জন্য ইন্ডিভিজুয়াল ট্রিটমেন্ট ডিজাইন করা আর কি। তো এখন এটা আমাকে যখন বলতে বললো, আমি আগের থেকে প্রস্তুতি নিচ্ছি এরকম যে এই এই লাইনে, পার্সোনালাইজ থেরাপি লাইনে বাংলাদেশে কি কি কাজ হয়, কারা করতে পারে। এবং বাংলাদেশে একাডেমিক কাজ ক্যান্সারে কারা করবে, বিএসএমও করবে, বা এই ধরনের ইউনিভার্সিটি যারা আছে তারা করবে। আর এর বাইরে ক্যান্সার হাসপাতাল আছে, তারা করবে, তাই না?
তো সেখানে আমার খোঁজ রাখতে হবে তারা কি ধরনের সার্ভিস দেয়, এই ধরনের সার্ভিস আছে কিনা, নাই, অবভিয়াসলি নাই। সো না থাকলে সেখানে তাদের ইনফ্রাস্ট্রাকচার আছে কিনা, যদি থাকে তাহলে সেটাকে কিভাবে ইউটিলাইজ করা যায়। তো আমি তখন ওভাবে বলেছিলাম যে হ্যাঁ, বাংলাদেশে এই এই ফিল্ডটার মধ্যে সেবার ঘাটতি আছে। আমাদের এটার জন্য বিদেশে চলে যায়, স্যাম্পল ইন্ডিয়াতে চলে যায়, মানুষ অন্য দেশে চলে যায়, বাংলাদেশের লস হয়, ইকোনমিক লস হয়। সো আমরা যদি এই ধরনের সার্ভিস চালু করতে পারি সেটা খুব উপকার হবে। আমি যেটা করবো, আমি ফিরে এসে আমি প্রথমে বিএসএম এর সাথে কোলাবোরেট করব, আমি কালচার হাসপাতালে যাবো, সেখানে যারা আগ্রহী তাদের সাথে কোলাবোরেট করব এবং আমার ইউনিভার্সিটির সাথে তাদের একটা ফর্মাল চ্যানেল তৈরি করবো কোলাবোরেশনের, ইন্টারন্যাশনাল বাংলাদেশ। প্রয়োজনে আরো স্টুডেন্ট যেন বাইরে থেকে প্রশিক্ষিত হয়ে আসতে পারে ডাক্তাররা, অথবা তারা যেন বাংলাদেশে ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে আসতে পারেন ট্রেনিং করার জন্য। এবং আমরা একটা প্ল্যান করতে পারি যে সে 5 বছর মেয়াদী একটা পরিকল্পনা করব, গভর্নমেন্টের কাছে আমরা প্রস্তাব দিতে পারি যে এই পরীক্ষামূলকভাবে এই সার্ভিসটা চালু করা যায় কিনা। তো সেটার জন্য আমি হচ্ছে অমুক অমুকের সাথে যোগাযোগ করব বা অমুক অমুক প্রতিষ্ঠানে যোগাযোগ করব। দেন হচ্ছে আমি প্রথম 1 বছরের মধ্যে আমি সে 10 জন স্টুডেন্টকে আমি ট্রেন করব, বা পরের 2 বছরের মধ্যে হচ্ছে আমি দেখব যে ইকুইপমেন্টের সেট আপ আছে কিনা সেটা দেখব। তারপরের 3 বছরে আমি দেখব যে এটা পরীক্ষামূলকভাবে 5 জন বা 10 জন রোগীকে দেওয়া যায় কিনা। 5 বছরের মধ্যে আমার গোল থাকবে 100 জন রোগীকে সার্ভিস দেওয়া। তো এইভাবে হচ্ছে আমাকে স্টেপ বাই স্টেপ দিতে হবে। এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে যে যারা প্রশ্নটা করছে তারা ওই ফিল্ডের এক্সপার্ট নন। সো তারা এটা নিয়ে অত বেশি ঘাটাবেন না, কিন্তু তারা দেখতে যাবে যে আমি কিভাবে প্রেজেন্ট করছি, অর্থাৎ আমি যে বলছি আমার এই বলার মধ্যে কনফিডেন্স আছে কিনা, এবং বলার ধরনটা শুনলেও বোঝা যায় যে ও এটা হোমওয়ার্ক করে এসেছে, এবং সে ঘাটাঘাটি করছে এবং সে হচ্ছে মোটামুটি একটা প্ল্যান তার মাথায় সেট করা আছে আর কি। সো ওইভাবে সে এটা যে মানে আমি আমার ক্ষেত্রে বললাম, এটা সকল ফিল্ডের ক্ষেত্রেই প্রযোজ্য। পাবলিক হেলথ হতে পারে বা মেন্টাল হেলথ হতে পারে বা অন্য যে কোনো। তাহলে আমাকে কি করতে হবে, আমি যে সাবজেক্টে পড়তে যেতে চাচ্ছি ওটার কারিকুলাম লিস্ট আমাকে দেখতে হবে যে আমাকে এই মডিউল পড়ানো হয় এবং ওই মডিউল অনুসারে বাংলাদেশে কি কাজ হয়, হ্যাঁ, এবং কি গ্যাপ আছে। তো সেই গ্যাপটা তখন আমাকে মানে এটা বললে ভালো হয় যে আমি গ্যাপটা পূরণের জন্য কাজ করব। তো গ্যাপ পূরণের ক্ষেত্রে কয়েকটা ইয়ে হতে পারে যে ইজি কাজ। ভাইয়া আপনি মিউটেড হয়ে গেছে। এখন শোনা যাচ্ছে? জি ভাইয়া শোনাচ্ছে। তো ওটাই যে আমি ট্রেন আপ করবো ভলান্টারিলি বা ফর্মালি ইনস্টিটিউশনের মাধ্যমে, এন্ড দেন তারপর হচ্ছে সার্ভিস দেওয়ার জন্য যা যা করা লাগে সেগুলো করবো। এবং আমি যদি মাস্টার্স করতে চাই তাহলে বলবো যে হ্যাঁ, আমি প্রথমে বাংলাদেশে ফিরে অ্যাটলিস্ট 2-3 বছর কাজ করবো। দেন এরপরে আমি আরো বেশি প্রশিক্ষিত হওয়ার জন্য আমি হয়তো 3 বছর পরে আমি পিএইচডির জন্য আহ, খুঁজবো, বা পিএইচডি করলে হয়তো আমি বলতে পারি যে আমি পোস্ট ডকের জন্য আবেদন করবো। So এরকম একটা সলিড প্ল্যান দিতে হবে। এবং যেহেতু প্রত্যেকের সাবজেক্ট আলাদা, ইউনিভার্সিটি আলাদা, অবভিয়াসলি মডিউল গুলো আলাদা হবে। সো আমার ওই কারিকুলাম মডিউল দেখে ওই স্পেসিফিক প্রশ্নটা সাজিয়ে নিলে সেটা ইউনিক হওয়ার সম্ভাবনা বেশি। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। জি। আচ্ছা ভাইয়া, এই যে অফার লেটারটা যে কালেক্ট করতে হয় থেকে আমি সেন্ট্রাল ইউনিভার্সিটি কি সেন্ট্রাল নাকি হচ্ছে প্রফেসরকে হচ্ছে কি ম্যানেজ করে হচ্ছে কি কালেক্ট করতে হবে? আচ্ছা, প্রফেসর পার্সোনালি হচ্ছে কি মানে হুম, বুঝতে পেরেছি। তো মাস্টার্স এর ক্ষেত্রে ইউনিভার্সিটি পোর্টাল দিয়ে অ্যাপ্লাই করতে হয়। এখানে প্রফেসরের আসলে রোল থাকে না ইউকের ক্ষেত্রে। আহ, সেটা অ্যাপ্লাই করতে হয়। আর পিএইচডির ক্ষেত্রে ইউকেতে কয়েক মানে ধরনের অ্যাপ্রোচ আছে। একটা হচ্ছে যে ইউকের ইউনিভার্সিটি গুলো এক্সিস্টিং প্রজেক্ট, পিএইচডি প্রজেক্ট, মানে যারা হচ্ছে প্রফেসরদের অনেকগুলো প্রজেক্ট থাকে, তো সেটার তারা সার্কুলার দিয়ে দিয়ে রাখে অলরেডি বিভিন্ন ওয়েবসাইটে, তাদের ইউনিভার্সিটি ওয়েবসাইটে, অথবা findaphd.com একটা ওয়েবসাইট আছে, ওখানে দিয়ে রাখে। মাস্টার্সের জন্য findaMasters.com, সেটাও ভালো। তো ওইখানে দেওয়া থাকে যে হ্যাঁ, এই প্রফেসর এই সাবজেক্টে এই টপিকের পিএইচডি স্টুডেন্ট খুঁজতেছে, তো এরকম থাকে। তো ওইটা দেখে তখন হচ্ছে প্রফেসরকে মেইল দেওয়া যেতে পারে যে আমি হচ্ছে আপনার এই প্রজেক্টে আপনার স্টুডেন্ট হতে আগ্রহী, আমার এই কোয়ালিফিকেশন, আমার এই সিভি, আমার হচ্ছে এই কাজের এক্সপেরিয়েন্স, ইত্যাদি ইত্যাদি দিয়ে মেইল করতে হয়। এবং জানতে চাইতে হয় যে আমি কি
মানে তুমি কি আমাকে নিতে আগ্রহী হবা কিনা, তাহলে হচ্ছে আমি ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবো। তো ইউজুয়ালি প্রফেসররা বলে যে হ্যাঁ তুমি অ্যাপ্লাই করো। তখন হচ্ছে ইউনিভার্সিটি ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে হয়। করার পরে ওরা হচ্ছে একটা ভাইবার ডেট দেয়। মাস্টার্সে সাধারণত ভাইবা হয় না, পিএইচডিতেই হয়। মাস্টার্স অল্প কিছু ক্ষেত্রে হতে পারে। তো ওই ভাইবার মধ্যে প্রফেসর আসলে দেখে যে আমার ব্যাকগ্রাউন্ড কি এবং হচ্ছে আমি কি কি কাজ করেছি, রিলেভেন্ট নলেজ আছে কিনা, এই ধরনের কিছু প্রশ্ন করে। তারপর প্রফেসর যদি মনে করে যে হ্যাঁ ঠিক আছে আমি একে নিতে পারি, তখন হচ্ছে প্রফেসর ইউনিভার্সিটিকে বলে দেয়। ইউনিভার্সিটি তখন হচ্ছে অফার লেটার দেয় আর কি। তো এটা হচ্ছে ইউকের ক্ষেত্রে কমন। যদিও অন্যান্য দেশে যেমন ইউএসএ বা কানাডা এসব ক্ষেত্রে হচ্ছে প্রফেসরই আসলে ঠিক করে সবকিছু, প্রফেসরকেই মাধ্যমেই করতে হয়। কিন্তু ইউকেতে হচ্ছে আমার পোর্টাল এবং অ্যাপ্লিকেশন সবই ইউনিভার্সিটির পোর্টালের মাধ্যমে, সেন্ট্রাল অ্যাপ্লিকেশনের মাধ্যমে হয়। ভুলে গেছি আরেকটা, যেটা এটা তো গেল এক্সিস্টিং প্রজেক্টের ক্ষেত্রে, স্পেশালি পিএইচডি। যদি এমন হয় যে না আমার এক্সিস্টিং প্রজেক্ট নাই, আমি চাই যে সেই অক্সফোর্ড ইউনিভার্সিটির অমুক প্রফেসরের আন্ডারে পিএইচডি করব, সে এই মুহূর্তে তার কোনো এক্সিস্টিং প্রজেক্ট নাই, তাহলে আমাকে যেটা করতে হবে, আমার হচ্ছে ওই প্রফেসর যে লাইনে গবেষণা করছে সেই লাইনের একটা প্রজেক্ট প্রপোজাল, খুব ছোট হতে পারে 1 পেজ 2 পেজ 3 পেজ, একটা প্রজেক্ট প্রপোজাল লিখে আমার ওই সুপারভাইজারকে মেইল করতে হবে যে আমি হচ্ছে তোমার এই কাজ দেখে আগ্রহী, আমার এই ব্যাকগ্রাউন্ড আছে, আমি এই রিলেটেড কাজ তোমার সাথে আমি করতে চাই, এইটা হচ্ছে আমার একটা ছোটখাটো প্রপোজাল, তুমি দেখো। তখন ওই প্রফেসর যদি আগ্রহী হয় তখন হয়তো একটা ইন্টারভিউ নিবে। আহ, এটা হচ্ছে ওই। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া, একটা কোশ্চেন ছিল, যে অনেক অনেক ভার্সিটিতে হচ্ছে কি অ্যাপ্লাই করার আগে হচ্ছে বলতে যে নেসি থ্রি থাকতে হবে একটা ফোর। এখন আমাদের মেডিকেলে তো হচ্ছে কি এরকম জিপিএ সিস্টেম নেই। ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার আগে কি এরকম করে কনভার্ট করতে পারে, নাকি হচ্ছে কি আমাদের যে মার্কশিটটা বা ট্রান্সক্রিপ্টটা আছে ওই থেকে আমরা হচ্ছে কি আহ মানে ওটাকে হচ্ছে কি আমরা দিতে পারি ওখানে? যেমন পিএসসি ক্ষেত্রে তো ওরা ম্যাক্সিমাম টাইমে হচ্ছে বেস ইভ্যালুয়েশন দিতে বলে। তো ইউপি থেকে এরকম কিছু কনভার্ট করতে হয় নাকি আমাদের যে অরিজিনাল কপিটাই আছে আমরা ওইটাই হচ্ছে সাবমিট করতে পারি? রাইট। না, ইউকের জন্য কোনো ওয়েস কনভার্সেশনের দরকার নাই, কনভার্সনের দরকার নেই, অ্যাটলিস্ট মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি আমি যতদূর জানি। এবং হচ্ছে ওরা যেটা করে, ওরা আসলে ইউকেতে জিপিএ সিস্টেম নাই মাস্টার্স পিএইচডিতে। হ্যাঁ, এই মাস্টার্স পিএইচডি ওরা হচ্ছে যেটা দেখে যে মেরিট, না পাস, মেরিট, ডিস্টিংশন, এই তিনটা তারা ইয়ে করে। এবং ব্যাচেলারের জন্য ওরা হচ্ছে ওই যে 2/1 অনার্স এ ধরনের বলে আর কি। সো বেসিক্যালি আমাদের এমবিবিএস যারা পাস বা ব্যাচেলার যারা পাস তাদের সবাই 2/1 এর মধ্যেই পড়ে। তো ওইটার জন্য কোনো ওয়েস লাগে না, কিছু লাগে না। যেটা লাগে সেটা হচ্ছে আমাদের ইউনিফাইড একাডেমিক ট্রান্সক্রিপ্ট লাগে, অর্থাৎ সবগুলো প্রফের মার্ক নিয়ে একটা ডকুমেন্টে যে একাডেমিক ট্রান্সক্রিপ্টটা দেয় যার 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 ইউনিভার্সিটি থেকে, সেটা লাগে। তো সেটার উপর ভিত্তি করে আবেদন করতে। এখানে একটু বিষয় আছে যে কিছু কিছু ইউনিভার্সিটি প্রফের সাপ্লি থাকলে তখন তারা অফার লেটার দিতে চায় না। এটা সব জায়গায় না, কয়েকটা ইউনিভার্সিটি, স্পেশালি রাসেল গ্রুপ ইউনিভার্সিটি। রাসেল গ্রুপ ইউনিভার্সিটির কথা আমি বলি, ইউকেতে 24টা ইউনিভার্সিটি আছে, লাল ইটের ইউনিভার্সিটি বলা হয় আর কি। হ্যাঁ, মানে এরা হচ্ছে পুরানো, অনেক পুরানো, পাবলিকলি ফান্ডেড এলিট ইউনিভার্সিটি। তো এই 24টা ইউনিভার্সিটিকে একসাথে বলা হয় রাসেল গ্রুপ ইউনিভার্সিটি। তো এদের সাধারণত এই ইউনিভার্সিটি গুলার র্যাঙ্কিং মানে 1 থেকে 200-র মধ্যে হয়ে থাকে আর কি। তো এদের কোনোটা সাপ্লি থাকলে একটু গাইগুই করে আর কি। তো তারপরও অ্যাপ্লাই করতে দোষ নেই, অ্যাপ্লাই অবশ্যই করতে হবে। এবং রাসেল গ্রুপের বাইরেও ভালো ইউনিভার্সিটি আছে, সেগুলোতে সাধারণত এটা নিয়ে খুব একটা ঝামেলা করে না। কিন্তু না, কোনো ওয়েস কনভার্সন লাগে না, নর্মাল যে ট্রান্সক্রিপ্ট আছে সেটা দিয়ে হবে। থ্যাংক ইউ ভাইয়া। আমি একটা কোশ্চেন করতে যাচ্ছি। জি ভাইয়া। যেমন আমি যতটুকু জানি, প্রি-ওয়েডিং এর পর হচ্ছে 2 বছর পোস্ট স্টাডি রিটার্ন করে হচ্ছে হোম কান্ট্রিতে এসে থাকতে হয়। এমনটা কি কমনওয়েলথ এর ক্ষেত্রে বা কমনওয়েলথ শেয়ার্ড মাস্টার্স বা পিএইচডি এর ক্ষেত্রে কি এমন কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা? হ্যাঁ, আছে। ইউকে এই স্কলারশিপ দিচ্ছে আমাদের যেই লো মিডল ইনকাম কান্ট্রি, তাদের ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য। তো তাদের গোল হচ্ছে যে আমি যে কটা স্টুডেন্টকে আনলাম
তাদেরকে আমি ফেরত পাঠাইতে পারলাম কিনা, না হলে এদেরকে জবাবদিহি করতে হয় তাদের সরকারের কাছে। সো অবশ্যই এইটা থাকে, কিন্তু এখানে ইস্যু আছে, অনেক স্টুডেন্টই ফিরে যান না। হ্যাঁ, তো ফিরে না যাওয়ার লিগাল ওয়েটা কি? লিগাল ওয়ে হচ্ছে যে আমি শেষ করলাম কোর্স শেষ করে আমি বাংলাদেশে চলে আসলাম, দেন এসে আমি কিছুদিন থেকে আমি আবার রিটার্ন করতে পারি। আমাকে সেটা নিয়ে কমনওয়েলথ বা সেভেনিং তারা শুধু দেখবে যে আমি ফেরত গিয়েছি কিনা। ফেরত যে আমি বাংলাদেশে কতদিন চাকরি করলাম বা করলাম না, এটা তাদের দেখার বিষয় না। সো ওটাতে অসুবিধা হয় না। তারা আমি অনেককেই দেখেছি যারা মাস্টার শেষ করে বাংলাদেশে ফিরে যেয়ে পরের দিনই চলে আসছে, কারণ তাদের কাছে তখন পিএইচডি অফার লেটার ছিল। এইটা অথবা হচ্ছে আমি যদি এমন থাকে যে যারা মাস্টার শেষ করে তাদের কাছে অলরেডি শেষের দিকে এসে পিএইচডি ফান্ডিং অফার লেটার জোগাড় হয়ে গেছে, তখন তারা কমনওয়েলথকে জানাইতে পারে যে হ্যাঁ আমি এটা পাইছি, আমি এখন দেশে যাব না, আমি হচ্ছে এটা শেষ করে একবারে যাব। তখনও কমনওয়েলথ সাধারণত ঝামেলা করে না আর কি। তো এটা একটা ইস্যু আছে। আর আরেকটা ওয়ে আছে যে উম, এটাই বললাম যে হ্যাঁ আমার যদি এক্সিস্টিং অফার লেটার থাকে তখন আমি কমনওয়েলথকে বলতে পারি যে আমি এই কারণে যাচ্ছি না আর কি। অথবা আমি যেয়ে আমি চলে আসতে পারি, এটা কেউ আটকাবে না। কিন্তু এখানে একটা অসুবিধা আছে কমনওয়েলথ সেভেনিং এ স্কলারশিপ এর মধ্যে। ইউকেতে একটা সুবিধা হচ্ছে পড়ার যে মাস্টার্স এর পরে ওরা 2 বছরের পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট দেয়, আর পিএইচডির পরে 3 বছরের পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট দেয়, মানে ভিসা সোজা কথা, এবং কাজ করার ইয়ে। তো অনেকে যেটা করে যারা বাইরে সেটেল হতে চায়, ইউকেতে সেটেল হতে চায়, তারা এই সময়টায় হচ্ছে রিলেভেন্ট জব খোঁজার চেষ্টা করে অথবা পিএইচডি খোঁজার চেষ্টা করে, বা অড জব করে 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 নেটওয়ার্ক বাড়ায় এবং হচ্ছে পিএইচডি খোঁজার চেষ্টা করে। তো সেইটা কমনওয়েলথ এবং সেভেনিং স্কলারশিপ যারা নিয়েছে তারা পায় না। তো তারা হচ্ছে যে আমার আজকে কোর্স শেষ, তো আমাকে কালকে চলে যেতে হবে, আমার হচ্ছে ইউকে আমাকে ভিসা দিবে না। তো ওইটা মাথায় রেখে অ্যাপ্লাই করতে হবে। তবে এমন যদি হয় যে আমি পিএইচডি বা মাস্টার শেষ করতে করতে আমি একটা জব পেয়েছি, এবং সেটা হচ্ছে যে আহ, সেই জবটা হচ্ছে রিলেভেন্ট জব, মানে ইউকের ভিসা পাওয়ার জন্য, ওয়ার্ক ভিসা পাওয়ার জন্য কিছু নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে যে এই এই পরিমাণ স্যালারির বেতনের হচ্ছে আমার জব থাকতে হয়, স্পন্সর জব বলে আর কি। তো আমি যদি ওরকম একটা স্পন্সর জব জোগাড় করতে পারি তাহলে আমাকে নতুন ভিসা ইউকে দিবে। কিন্তু সেক্ষেত্রে যেটা করতে হবে, আমাকে ওই যে দ্রুত বাংলাদেশে যেতে হবে, বাংলাদেশে যে আমার কমনওয়েলথ বা সেভেনিং এর শর্তটা কাটাইতে হবে, কাটিয়ে তারপর আমি আবার ইউকেতে এসে আমি ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে পারি। থ্যাংক ইউ ভাই। ভাই, আপনি যদি একটু মানে ইউকের কারেন্ট সিচুয়েশন, আই মিন হচ্ছে আহ, মানে একাডেমিয়াতে বা আদার মানে জবস গুলো বা RATA এগুলোর মানে কারেন্ট সিচুয়েশনটা যদি একটু তুলে ধরতেন, যেহেতু আমরা জানি অনেক লাইক ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার চলছে, ফান্ড কাট চলছে, তো সেটার ইউকের উপর ইম্প্যাক্টটা কতটুকু? আচ্ছা, নেগেটিভস তো আমার মনে হয় সবাই জানে বা দেখতেছে, অলরেডি আলোচনা হয়েছে, এবং ইট ইজ ট্রু যে সারা বিশ্বের মতো ইউকেতেও অনেক ফান্ড কমে গেছে। ইউকেতে একটু বেশিই কমছে আমার মনে হয়। তো অনেক জব অপরচুনিটি কমে গেছে, স্কলারশিপ কমে গেছে, তারপর হচ্ছে আহ, এই মানে স্কোপ গুলো কমে যাচ্ছে আর কি, প্রফেসরদের ফান্ড কমে গেছে। তো এখানে দুইটা বিষয়, যে এক হলো ইউকেতে যারা যায় স্পেশালি ডাক্তারদের, তারা বেশিরভাগই যেটা করেন যে মাস্টার্স করতে করতে তারা হচ্ছে প্ল্যাব দেওয়ার চেষ্টা করে বা এমআরসিপি ক্লিয়ার করার চেষ্টা করে, তারপর ওই লাইনে জব নেওয়ার চেষ্টা করে। সো ক্লিনিক্যাল সাইডের, আমি যেহেতু ক্লিনিক্যাল সাইডে নাই, কিন্তু আমি দেখি আলোচনাগুলো বিভিন্ন জায়গায় বা আমার পরিচিত যারা আছে তারা দেখি যে প্ল্যাব পাস করার পরও তারা জব পেতে অনেক সময় লাগছে এখন আগের তুলনায়, এবং বিশেষ স্ট্রাগলিং পরিস্থিতি, অনেকে বিভিন্ন অ্যাটাচমেন্ট করতেছে ভলান্টারিলি, ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট করছে ইউকেতে, তারপরও জব সহজে পাওয়া যাচ্ছে না। তারপরে অনেকে পাচ্ছে, আমি কেউ যে পাচ্ছে না তা না, বাট সময় লাগতেছে আর কি। এমআরসিপি বা এমআরসিএস হোল্ডার যারা, তারা একটু পাচ্ছে, বাট তারপরও সেখানে একটা মিনিমাম 5-6 মাসের ল্যাগ পিরিয়ড থাকে, এবং হচ্ছে যদি ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট না করা থাকে তখন হচ্ছে একটু সমস্যা হয় আর কি। হ্যাঁ, পেতে দেরি হয়, বা নেটওয়ার্কিং যদি না থাকে, এবং আসলে সবখানে নেটওয়ার্কিংটা ইম্পর্টেন্ট। সো ওই ওই যথাযথ রেফারেন্স ছাড়া চাকরি পাওয়াটাও অনেক সময় টাফ হয়ে যায় ইউকেতে। এটা ক্লিনিক্যাল সাইডের কথা বলবো। নন ক্লিনিক্যাল সাইডে কম্পিটিশন আরো বেশি ফিয়ার্স, কারণ হচ্ছে ইউকেতে ইউকেতে ক্লিনিক্যাল জবের ঘাটতি আছে, ইউকেতে ডাক্তার অনেক বেশি দরকার।
কিন্তু নন ক্লিনিক্যালে ইউকে আসলে অতটা ঘাটতি নাই, কারণ ইউকে হাজার বছর ধরে এত বেশি স্কলার প্রডিউস করছে বা করে নিয়মিতভাবে, তো তাদের ওই ফিল্ডে লোক অলরেডি আছে অনেক, তারপরেও তারা নেয়। কিন্তু নেওয়ার ক্ষেত্রে ওই যে বললাম যে সবকিছু ডিপেন্ড করে নেটওয়ার্ক বেস, মানে আমরা বাংলাদেশে বলি না যে মামু চাচুর জন্য থাকলে চাকরি হয় না, ইউকে তেও ব্যাপারটা এরকমই, শুধু ইউকে না, কানাডা, আমি এখন কানাডায় আছি, চলে আসছি, তো কানাডাতেও ব্যাপারটা এরকমই, রেফারেন্স লাগে। তো এই ক্ষেত্রে এই রেফারেন্স গুলো জোগাড় করার উপায় হচ্ছে নেটওয়ার্ক বিল্ড করা, এবং নেটওয়ার্ক বিল্ডটা হয় সাধারণত আমি যখন মাস্টার্স পড়তেছি ওই সময় হচ্ছে নানা ধরনের কনফারেন্স হয়, নানা ধরনের বিভিন্ন কম্পিটিশন হয়। যেমন ইউকেতে একটা ইয়ে আছে, সেটাকে বলা হচ্ছে পাব টক। হ্যাঁ, ইউকেতে আমাদের যেমন টং দোকান আছে, ওদের হচ্ছে ওদের চায়ের দোকান হলো পাব। হ্যাঁ, তো পাবে হচ্ছে তারা তাদের অ্যালকোহলিক ড্রিঙ্কস খায়, ফুটবল খেলা দেখে অনেক, ওইটা ওদের হ্যাপেনিং প্লেস। কিন্তু ওইখানে অনেক সময় একাডেমিকরা যায় সাধারণ মানুষদের সাথে গল্প করে, যে হ্যাঁ আমি মাস্টার্স স্টুডেন্ট বা আমি পিএইচডি স্টুডেন্ট, আমি এটা নিয়ে কাজ করতেছি, দেখো কি এক্সাইটিং ব্যাপার। তো ওইখানেও অনেক নেটওয়ার্কিং হয়, অনেকের সাথে পরিচয় হয়। আর ইউনিভার্সিটির মধ্যে নিয়মিত বিভিন্ন কনফারেন্স হাবিজাবি অনেক কিছু হইতে থাকে, ভলান্টিয়ারি অ্যাক্টিভিটি হতে থাকে, এই সবের মাধ্যমে নেটওয়ার্ক ওয়াইডার হয়। তো যত বেশি নেটওয়ার্ক ওয়াইডার হবে, আমি যদি এমন কাউকে পাই যে একটা পটেনশিয়াল এমপ্লয়ার হইতে পারে ফিউচারে আমার, তো তার সাথে আমি যে ন্যাগিং করবো তাকে, বা তার সাথে কোনো না কোনো ভাবে কোলাবোরেট করার চেষ্টা করবো, ভলান্টারি হোক ইনভলান্টারি হোক, যে কোনো ভাবে। দেখা যাচ্ছে এইসব প্রফেসররা শুক্রবার করে হচ্ছে সে পাহাড়ে চড়তে পছন্দ করে, হ্যাঁ, তো গেলাম আমি তার সাথে পাহাড়ে চড়তে, বা তার কুকুর হাঁটাইতে পছন্দ করে, গেলাম আমি তার সাথে হাঁটতে, অসুবিধা নেই। তো এই ধরনের বিভিন্ন ভাবে আমার হচ্ছে পরিচয় সম্পর্ক তৈরি করতে হবে, তারপর হচ্ছে তারা আমাকে পটেনশিয়ালি নিবে। এটা ক্লিনিক্যাল ক্ষেত্রেও প্রযোজ্য। ক্লিনিক্যালে যারা জব চায় তারাও এই ধরনের কনসালটেন্টদের সাথে একটা সম্পর্ক তৈরি করতে পারলে কনসালটেন্ট রেফার করে যে হ্যাঁ আমার ওকে দরকার, তুমি নাও। সো এটাতেও তাই। আমি মাস্টার্স করে ইউকেতে জব পেতে খুব বেশি মানুষকে দেখিনি, কিন্তু আছে আমার পরিচিতই অ্যাটলিস্ট 3 থেকে 4 জন আছে যারা মাস্টার্স শেষ করে এর মধ্যে 2 জন চাকরি করছে হলো ক্লিনিক্যাল ট্রায়ালের স্পেশালিস্ট, বা এই ধরনের কোনো একটা ক্লিনিক্যাল রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বা এই ধরনের কিছু একটা, মানে বিভিন্ন ট্রায়াল চলে ইউকেতে, ভ্যাকসিন ট্রায়াল হোক বা এই ধরনের ট্রায়াল হোক, ওই সব ক্ষেত্রে তারা হচ্ছে ডাক্তার প্লাস হচ্ছে এই ইয়েটা চায়, এই ধরনের রিলেভেন্ট এমএসসি টেন্সি আছে, এই ধরনের চায়, ওটা করা যেতে পারে। তো এরকম একটা জব পাওয়ার ঘটনা আমি বলি, আমার এক পরিচিত ছোট ভাই ডাক্তার, সে অনলাইনে খুঁজে পেয়েছে, জব পাচ্ছিল না। হ্যাঁ, তো কোন একটা জব ফেয়ার এসে গেছে, একটা জব জব মেলা হয় আর কি, হ্যাঁ, মেলায় যে দেখছে যে ধরনের একটা ট্রায়ালের ব্যাপার আছে, তো ওই ট্রায়ালের ওখানে যে বলছে যে আচ্ছা আমি ট্রায়ালে পার্টিসিপেট করবো, ব্যাপারটা খেয়াল করো, মানে সে অ্যাজ স্টাডি পার্টিসিপেন্ট হিসেবে যে আমি পার্টিসিপেট করবো, তো ওই পার্টিসিপেন্টের নাম লাগিয়ে তারপর ওদেরকে বলছে আচ্ছা যে আমি তো ডাক্তার, আমি তো পলিটিশিয়ান, আমি তোমার সাথে কাজ করতে চাইলে কি করা যায়, বলছে যে তুমি সিভি ড্রপ করে যাও। তারপর সে ওখানে সিভি ড্রপ করছে, তারপর সেখান থেকে সে কল পাইছে, ওদের কিন্তু কোনো সার্কুলারও ছিল না, পরে কল পেয়েছে এবং কল পেয়ে ইন্টারভিউ দিয়ে তার জবটা হয়ে গেছে। তাহলে এই যে কোথায় যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই ব্যাপার, এইভাবে আর কি আমাদের অ্যাপ্রোচ করতে হবে। Yes, So, that was পাওয়া যায়, really interesting. হ্যাঁ, স্টাডি পার্টিসিপেন্ট থেকে জব পেয়ে যাওয়া। জব পেয়ে যাও, রাইট। আর কারো কোনো প্রশ্ন? আমার একটা কোয়েশ্চেন ছিল ভাই, যেহেতু আপনি বললেন মানে আইএলটিএস এর ব্যান্ড স্কোর মানে নেই, তারপরে আমি ইউজিসি থ্রুতে হচ্ছে নমিনেশনের জন্য অ্যাপ্লিকেশন করেছি, কিন্তু ভাইবার সময় আমাকে আইএলটিএস স্কোর প্লাস মার্কশিট সব নিয়ে যেতে হবে। তো ইউজুয়ালি নমিনেশনের জন্য ইউজিসির ওয়েবসাইটের থ্রুতে অ্যাপ্লাই করার ইউজুয়ালি কতদিনের পর হচ্ছে ভাইবাটা বা ভাইবার জন্য কল পাওয়া যায়? এটা কুইক, সাধারণত মানে ইউজিসি খুব ঢিলা, ইউজিসি হচ্ছে তাদের সার্কুলারই দেয়, মানে ইয়েতে মেইন কমনওয়েলথ ওয়েবসাইটে অ্যাপ্লাই করার একটা ডেডলাইন থাকে, সে নভেম্বরের 25 তারিখ। তো ইউজিসি তাদের এই সার্কুলার দিবে নভেম্বরের 1 তারিখ। হ্যাঁ, তো দিয়ে হচ্ছে সার্কুলার দেওয়ার সাধারণত 1 সপ্তাহের মধ্যে তারা হচ্ছে ভাইবাটা কল করে ফেলে, কারণ তাদের তো নমিনেশন লিস্ট পাঠাইতে হবে ওই ডেটের আগে। তো এমন হয়েছে যেমন আমার সময় আমি মাত্র 2 দিন সময় পেয়েছিলাম ভাইবার রেজাল্ট আসার পরে ওয়েবসাইটে অ্যাপ্লাই করার জন্য। তো এটা খুব মানে টাইম আর কি, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। কিভাবে বুঝতে পারলাম, মানে অ্যাপ্লিকেশন করে আমি জাস্ট একটু প্রিপারেশন নিয়ে দিয়ে আইএলটিএস দিয়ে মার্ক নিয়ে তারপর আবার অ্যাপ্লাই করবো, মানে ভাইবা দিতে যাবো, এই সুযোগটা নাই? না না, আগেই দিতে হবে আর কি। আগে দিতে হবে। যেমন অনেকে মানে আমি এরকম ভাবতেছিলাম যে লাইক অ্যাপ্লাই করে যদি নমিনেশন পাই ইউজিসি থেকে, তারপর হচ্ছে আইএলটিএস এর
দিয়ে তারপর হুম। মার্ক দিয়ে তারপর যাব, কিন্তু ভাই সেই সুযোগটা থাকবে না। আইএলটিএস দিয়ে রাখা ভালো, কারণ আইএলটিএস এর মেয়াদ তো থাকে 2 বছর। তো 2 বছরের মধ্যে আমার ক্ষেত্রে যেটা হচ্ছে, আমি আগেই বলছি যে আমি 2015 সাল থেকে চেষ্টা করেছি। আমি আমার প্রথম মাস্টার্স এর অফার, অফার না, স্কলারশিপ পাই হলো 2018 সালে। তার মানে প্রথম 3 বছর তো আমার হলো রিজেকশনই গেছে। তো আমাকে 2বার আইএলটিএস দেওয়া লাগছে, কারণ মেয়াদ তো 2 বছর বেশি থাকে না। আবার পিএইচডির জন্য আরেকবার আইএলটিএস দেওয়া লাগছে। তারপর হচ্ছে পিএইচডি শেষ করার পরে আরেকবার মানে আমি মোট 4বার আইএলটিএস দিয়েছি আর কি। মেয়াদ শেষ হয়ে যায়, বাট কিছু করার নেই, এটাই নিয়তি। আচ্ছা, আর কারো কোয়েশ্চেন থাকলে প্লিজ জিজ্ঞেস করতে পারেন। রাইট, আমি ইয়েতে দেখলাম একটা প্রশ্ন চ্যাটে। তো প্রথম প্রশ্নটা তন্ময় করেছে, তন্ময়ের প্রথম প্রশ্নের জবাব দিই। এটা আসলে আমি এমনিতেই বলতাম, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কতটা গুরুত্বপূর্ণ। সো অলরেডি আমি বলেছি যে এভরিথিং ডিপেন্ডস হেভিলি অন নেটওয়ার্ক বিল্ডিং। সবখানে, বাংলাদেশ তো বটেই, বাইরে আরো বেশি। তো এই নেটওয়ার্ক বিল্ডিং এর স্কোপ অনেকভাবে তৈরি হয়। তার মধ্যে একটা হচ্ছে এক্সট্রা কারিকুলার, একটা না মেজরিটি হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর মাধ্যমে। সো আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি আম, আমি আসলে এই যে একটু আউট অফ ট্র্যাকে আসলাম, হ্যাঁ। এইটার কারণই ছিল হচ্ছে নেটওয়ার্ক বিল্ডিং করা। যে আমি বললাম যে এমপি যখন করেছি তখন হচ্ছে আমি বেশ কিছু ফ্যাকাল্টি পেয়েছি নন মেডিকেল, যারা আমার রেফারি হিসেবে কাজ করতে পারে বা আমাকে হচ্ছে অন্যভাবে ট্রেন করতে পারে, বিগার পিকচার দেখাতে পারে। সো তারা আমার রেফারি হিসেবে কাজ করেছিল, হেল্প করেছে। দেন হচ্ছে ওইখানে আমি এমন কিছু ক্লাসমেট পেয়েছি, যাদের মাধ্যমে আমি আসলে ওয়াইডার পৃথিবীর জব ফিল্ড সম্পর্কে জানতে পেরেছি। যেমন আমার মাস্টার্স এর কলিগরা কেউ কেউ এখন কোরিয়াতে ভ্যাকসিন স্পেশালিস্ট হিসেবে কাজ করছেন, কেউ কানাডায় কাজ করছেন, কেউ ইউএসএ তে কাজ করছেন। সো আমি তাদেরকে যে কোনো সময় রিচ করতে পারি। আমি রিসেন্টলি একটা জবে ঢুকছি এখন কানাডাতে। আহ, সেটার জন্য আমার রেফারি ছিল আমার কলিগ, যে আমাকে দেখেছে এই কাজগুলো করতে। দেন অবভিয়াসলি আমি যখন মাস্টার্স এর পিএইচডি অ্যাপ্লাই করি, সেখানে ফিল্ডই থাকে যে আমার নেটওয়ার্কিং, লিডারশিপ, এইসব স্কিল কিভাবে আসছে। তো এই স্কিল গুলাতে আমি, যেমন আমি সেল করেছি হলো আমার, আমি যেহেতু প্ল্যাটফর্ম গ্রুপের সাথে জড়িত ছিলাম, আমি সেটাকে দেখিয়েছি, হ্যাঁ আমি প্ল্যাটফর্মের সাথে আমি এই কাজ করেছি, ওই কাজ করেছি, অবজেক্টিভলি ভেরিফাইবল, হ্যাঁ, যে আমি হচ্ছে এতজন স্টুডেন্টকে আমি ট্রেন করেছি, এতগুলো মেডিকেল ক্যাম্পে গিয়েছি বা পরিচালনা করেছি, এতজন লোককে সার্ভ করেছি, বা এতগুলো সার্ভে কন্ডাক্ট করেছি, ইত্যাদি ইত্যাদি। তো এগুলো আমাকে ডেমনস্ট্রেট করে যে আমার হচ্ছে প্রোঅ্যাক্টিভ নেস কতটুকু, আমার মধ্যে লিডারশিপ স্কিল কতটুকু। লিডারশিপ স্কিল দেখাতে হলে আমার বলতে হবে যে আমি এতজনের একটা টিম চালাইতাম, যে টিমের মাধ্যমে আমি এই কাজ করতাম। সো অবভিয়াসলি এটা একটা লিডারশিপ স্কিল। নেটওয়ার্কিং স্কিল বলতে হবে যে হ্যাঁ আমি এরকম মাল্টিপল 3টা 4টা গ্রুপের সাথে কাজ করে আমি এই ধরনের একটা ফিল্ড ওয়ার্ক করেছি বা কিছু একটা করেছি। সো এগুলো, এবং এর বাইরে আরো কিভাবে নেটওয়ার্ক করা যায়, সেটা হচ্ছে বিভিন্ন কোর্স, ট্রেনিং ইত্যাদি আছে। অনেকে যেটা, স্টুডেন্টরা যেটা করে সেটা হলো সার্টিফিকেটের পিছনে ছুটে, যে সার্টিফিকেট দেওয়া হবে। সার্টিফিকেট ডাজ নট ম্যাটার অ্যাট অল। কোনো কোনো অ্যাডমিশনে কোথাও এইসব সার্টিফিকেট চায় না, কিন্তু আমি বলতে পারি যে হ্যাঁ আমি এই কোর্সটা করেছি, কোর্সেরা হোক বা অন্য জায়গায় হোক, আমি এইসব জায়গায় করেছি, সেখান থেকে আমি এই স্কিলটা পেয়েছি, দ্যাট ইজ গুড। এবং যেমন আমি তো বললাম যে আমি বায়োমেডিক্যাল সায়েন্সে পিএইচডি করেছি, মাস্টার্স করেছি। তো আমার তো সেই এক্সপিরিয়েন্স ছিল না, আমি তো এমপিএইচ করলাম হলো পাবলিক হেলথে। তো ওখান থেকে ওই জায়গায় জাম্প করলাম কি করে? জাম্প করলাম এভাবে যে আমি এরকম খুঁজতেছিলাম যে বাংলাদেশে এই ধরনের কোনো ট্রেনিং পাওয়া যায় কিনা। একদিন দেখলাম আইসিডিডিআরবি তে এরকম বায়ো ইনফরমেটিক্স, কম্পিউটেশনাল জেনোমিক্স নিয়ে একটা কোর্স করাচ্ছে 10,000 টাকা। তো ওই স্টুডেন্ট স্টুডেন্ট না, তখন আমি মাত্র ঢুকেছি বিসিএস এ, বাট বিসিএস এ আমাদের তখন বেসিক ছিল 11,000 টাকা। যাই হোক, টাকা পয়সা জমায় আমি ওইটা করলাম, 3 দিনের কোর্সটা করলাম। ওইখান থেকে আমার ইট ব্লিউ মাই মাইন্ড, মানে কমপ্লিটলি ভিন্ন জগৎ। এবং সেখান থেকে পরিচয় হলো কয়েকজন সিনিয়র জুনিয়রের সাথে। তো তার মধ্যে একজন সিনিয়র ছিল আইডিসিআর এ, উনি ভাইরোলজিস্ট। উনি আমাকে অপরচুনিটি করে দিলেন সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজিতে ল্যাবরেটরি ট্রেনিং করার জন্য। তো ওইখানে আমি 3 দিনের ট্রেনিং করলাম।
তারপরে হচ্ছে CHR এর আরেকটা প্রতিষ্ঠান আছে, সেখানে আমি 10 দিনের ট্রেনিং করলাম। তো এইভাবে অনেকের সাথে পরিচয় হলো। তো তার মধ্যে সেজুতি আপাকে তোমরা চিনো কিনা জানি না, বাংলাদেশের একজন সায়েন্টিস্ট, খুবই ভালো ইয়ে করেন। তো উনি হচ্ছে আমাকে স্কোপ করে দিলেন যে নেচার যে জার্নালটা আছে, হ্যাঁ, ওদের সাথে একটা ইন্টারভিউ করার জন্য, যে কোভিডে আমি কি কাজ করছি সেটা নিয়ে। তো ওটা তো আমার অনলাইনে একটা চিরস্থায়ী বন্দোবস্ত হয়ে গেল, প্রমাণ যে আমি কাজ করেছি এবং সেটা নেচারের মতো জায়গায় আছে আর কি। হ্যাঁ, তো এরকম যে আমি মানে এটা এই স্কোপটা আমি যদি বাইরে যে এটা না করতাম, অ্যাপ্রোচ না করতাম, এক্সট্রা কারিকুলার এগুলো তো আমার না ছিল চাকরির মধ্যে, না ছিল মেডিকেল কলেজের কারিকুলামে, না MPS কারিকুলাম কোথাও ছিল না, আমাকে বাইরে যেয়ে এরকম জায়গাগুলো তৈরি করতে হয়েছে। সো এটা খুবই ইম্পর্টেন্ট, আমি বলবো, স্পেশালি নেটওয়ার্কিং। কিন্তু কখন কে কোন জায়গায় কাজে লাগে সেটা বলা যায় না, সো সব জায়গায় চেষ্টা করা উচিত। আর নাম্বার 2 হচ্ছে যে US, কানাডা বা অন্য ইউরোপিয়ান দেশগুলোতে, হ্যাঁ, অপরচুনিটি, ইয়েস, সব দেশেই তো অপরচুনিটি আছে। ইউকেটা ইন ডেপথ বললাম। ইউরোপের কথা বলি, ইউরোপের সবচেয়ে প্রচলিত স্কলারশিপ যেটা যেটা ইরফান ভাই নিজেও করেছে, ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ। ওটার সুবিধা হচ্ছে যে ওটা 2টা বা 3টা দেশ মিলায়ে হচ্ছে থাকে আর কি, যে হয়তো প্রথম 6 মাস স্পেনে, পরের 6 মাস ফ্রান্সে, এরকম করে ক্লাস হয় আর কি। সো কয়েকটা দেশ মিলায় হয়, সেখানে নেটওয়ার্ক বিল্ডিং অপরচুনিটি অবশ্যই তৈরি হয়। বাট ইউরোপে একটা প্রবলেম হচ্ছে যে ইউরোপের ল্যাঙ্গুয়েজ একটা ব্যারিয়ার আছে, যদিও সব কোর্স ইনস্ট্রাকশন ইংলিশেই হবে, কিন্তু শেষ করার পরে জব পাওয়ার ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ জানা থাকলে জব পেতে সুবিধা হয়। তো এটা একটা চিন্তার বিষয় আর কি, এটা মাথায় রাখতে হবে। আর এর বাইরে হচ্ছে ইউএস এ মাস্টার্স এর স্কলারশিপ পাওয়াটা একটু কঠিন, অসম্ভব না, কিন্তু যেমন আমি গতকালই দেখলাম যে আমার এক জুনিয়র কলিগ ডক্টর অনুপম দাস, ও হচ্ছে অরল্যান্ডোতে মাস্টার্স এর ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে গতকাল সে পৌঁছেছে। ওর এই অফারটা ছিল গত বছরই, হ্যাঁ, গত বছরই ছিল, কিন্তু গত বছর সে যেতে পারে নাই, কারণ গভর্নমেন্ট থেকে সে ছুটি পায় নাই, খুবই আফসোসের বিষয়। কিন্তু এই বছর সে ছুটিটা পেয়েছে এবং এই বছর সে গিয়েছে আর কি। সো একেবারেই যে নাই তা না, আছে, কিন্তু কম। এবং ওইটা অনুপমের ব্যাকগ্রাউন্ড হচ্ছে, অনুপম MPH করতে গেছে, ওর ব্যাকগ্রাউন্ড হচ্ছে অলরেডি নিপসন থেকে MPH করা, ও IDCR থেকে অনেক ট্রেনিং করছে এবং ওর অনেকগুলো পাবলিকেশন আছে, মানে এই রিলেটেড যথেষ্ট এক্সপিরিয়েন্স তার অলরেডি আছে। সো সেটা তাকে হেল্প করেছে মাস্টার্স USA তে পেতে। PhD USA তে ফান্ডেড অলমোস্ট সব ক্ষেত্রেই। সো PhD পাওয়াটা একটু ইজিয়ার, এবং PhDর জন্য USA তে মাস্টার্স থাকা ম্যান্ডেটরি না। ইউকের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই ম্যান্ডেটরি, কিন্তু USA তে না। আর হচ্ছে কানাডার ক্ষেত্রে যেটা হয়, কানাডার সেন্ট্রাল স্কলারশিপ কম, কিন্তু ইউনিভার্সিটি গুলার স্কলারশিপ থাকে অনেক। তো যেমন আমার ওয়াইফের কথা বলতে পারি, ও হচ্ছে ওদের একটা স্কলারশিপ আছে, কম গ্র্যাড স্কলারশিপ। সো কম গ্র্যাড স্কলারশিপ যেটা হয় যে সুপারভাইজার কে আগে পটাইতে হয়, সুপারভাইজার হচ্ছে নমিনেট করে দেয় যে হ্যাঁ আমি এটা আমার পটেনশিয়াল স্টুডেন্ট, এটা কে দেওয়া যেতে পারে। সো কম গ্রেডের হচ্ছে আবেদন মেইনলি সুপারভাইজার পাঠায় এবং সুপারভাইজার রেকমেন্ডেশন অনুসারে স্কলারশিপ পেলে ফুল ফান্ডেড স্কলারশিপ পাওয়া যায়। তো এর বাইরে আরো আছে, যেমন প্রতিটা ইউনিভার্সিটির নিজস্ব মেধাভিত্তিক স্কলারশিপ থাকে, ডিনস স্কলারশিপ থাকে। এমন হতে পারে যে প্রথম বছরে হয়তো আমার ফান্ড নাই, কিন্তু পরের বছরে আমি এখানে এক আপাকে চিনি যে প্রথম বছর উনি ফান্ড ছাড়া এসেছেন, প্রথম বছরে কোনো মতে করেছেন, কিন্তু ক্লাস কারিকুলামের যে মিনিমাম স্কোর মেনটেন করে উনি দ্বিতীয় বছরে এই ডিন স্কলারশিপের জন্য আবেদন করলেন, দ্বিতীয় বছরে উনি ফান্ডিংটা পেয়েছেন আর কি। সো পার্শিয়াল ফান্ডিং বলা যেতে পারে, বা অনেকে প্রথম বছর থেকেও পাইতে পারে আর কি। সো এটা হচ্ছে ওই ইউনিভার্সিটির ওয়েবসাইট গুলোতে ফান্ডিং পেজে গেলে আরো ডিটেলস জানা যাবে। সবখানে আছে, অস্ট্রেলিয়াতে ওই ধরনের স্কলারশিপ আছে। সো আমাকে প্রচুর ঘাটাঘাটি করতে হবে। আমি যেটা করেছিলাম আমার ক্ষেত্রে, আমি হচ্ছে একটা ওয়ার্ড ডকুমেন্টের মতো, এক্সেলের মতো বানিয়ে নিয়েছিলাম যে আমি এই হচ্ছে আমার সিলেক্টেড ইউনিভার্সিটি এই দেশে এই সাবজেক্টে তাদের রিকোয়ারমেন্ট কি কি, এবং হচ্ছে কিভাবে কোথায় কোন সময় ডেডলাইনে অ্যাপ্লাই করতে হবে, ডেডলাইন সহ। তো ওইভাবে যদি কেউ তোমরা একটা লিস্ট করে রাখো, তারপর একের পর এক অ্যাপ্লাই করতে সুবিধা হবে, মানে একটা ক্লাস দেখতে পারবো যে আমার কোনখানে অ্যাপ্লাই করতে কি লাগবে এবং কিভাবে প্রস্তুতি নিতে হবে আর কি। অনেকে খুব রাশ করে যে হ্যাঁ আমি MBBS পাস করার পর ইন্টার্নশিপের মধ্যে আমি এগুলো জোগাড় করে ফেলবো। সম্ভব, অসম্ভব না, কিন্তু একটু টাফ।
প্রস্তুতি নিতে হবে এবং মানে হতাশ হওয়া যাবে না যে যে 2-3 বছর 3 বছর 4 বছর 5 বছরও লাগতে পারে এই জার্নি শুরু করার পরে। হ্যাঁ, কিন্তু ওই 5 বছর আমার যেন স্কিলটা বিল্ড আপ হয় আর কি, সেটা দেখাতে পারলে পাওয়া যাবে। থ্যাংক ইউ সো মাচ। আর কারো প্রশ্ন থাকলে প্লিজ আনমিউট করে জিজ্ঞেস করতে পারবেন। আচ্ছা ভাই, আমরা কি প্ল্যাব রিলেটেড একটা কোয়েশ্চেন করতে পারি? হ্যাঁ, করতে পারো, যদিও আমি অ্যাপ্রোপ্রিয়েট হবো কিনা জানি না, বাট জানা থাকলে অবশ্যই বলবো। থ্যাংক ইউ ভাইয়া। ভাই, কেউ যদি প্ল্যাবে ইন্টারেস্টেড হয় তাহলে তার কি জাস্ট আফটার এমবিবিএস ফ্রেশ গ্র্যাজুয়েট থাকা অবস্থায় অ্যাপ্লাই করাটা ওয়াইজ ডিসিশন, নাকি বাংলাদেশে এফসিপিএস কমপ্লিট করার পর অ্যাপ্লাই করাটা বেশি ভালো আর কি? এই ব্যাপারটা একটু জানতে চাচ্ছিলাম। রাইট। সো আমার আসলে টার্গেট দেখতে হবে। আমার টার্গেট যদি হয় যে আমি ইউকেতে যে ডাক্তারি করব, তাহলে আমি কেন খামোখা বাংলাদেশে এফসিপিএস করতে যাব? হ্যাঁ, এটা আমি মনে করি সময় ক্ষেপণ। খামোখা বলছি, খামোখা বলাটা ঠিক না, সব এক্সপেরিয়েন্সই কাজে লাগে। যেমন কেউ যদি এফসিপিএস করা থাকে বাংলাদেশে, তার মানে তার ডকুমেন্টেড ক্লিনিক্যাল এভিডেন্স আছে যে সে এই কাজগুলো করেছে, একটা স্পেশাল ডিগ্রি সম্পন্ন করেছে, যেটা অবভিয়াসলি ইউকেতে চাকরি পেতে হেল্প করবে কিছু না কিছু মাত্রায়। কারণ আমি 10 জন যদি অ্যাপ্লাই করে তার মধ্যে একজন এফসিপিএস কমপ্লিট করে বাংলাদেশ থেকে, কিন্তু বলতে পারবে যে আমার অলরেডি এক্সপিরিয়েন্স আছে, আমি অলরেডি কোয়ালিফাইড, সো সে এগিয়ে যাবে। দ্যাটস বেটার দেন এগেইন যে জুনিয়র যে ফ্রেশার, সে আরো জুনিয়র পজিশনে শুরু করতে পারবে। সে FI1 বা FI2 তে শুরু করতে পারবে যে আমি হ্যাঁ ফ্রেশার ঠিক আছে, কিন্তু আমি তো লাইসেন্সিং কমপ্লিট করেছি, আমি ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট করেছি ইউকেতে, সো আমাকে জবে নাও আর কি। সো এটা কাইন্ড অফ কম্পিটিশন। এটা মানে নিজেকে ওভাবে মাথায় রাখতে হবে যে আমি বাংলাদেশে এফসিপিএস করতে আমার 5-6-7 বছর লাগতে পারে, আমি সেই সময়টা নষ্ট না করে আমি এমআরসিপি দেই বা আমি এমআরসিএস দেই। সেটা মানে আমার যদি টার্গেট থাকে ইউকেতেই আমি জব করব, তাহলে ওইটা আরো বেশি কাজে লাগবে কম্পেয়ার টু এফসিপিএস। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, ইউএস তে কি পিএইচডি করার জন্য কি মাস্টার কি ম্যান্ডেটরি না হেলথ না সেক্টরের ক্ষেত্রেও? না, ইউএসএ তে পিএইচডি করার জন্য মাস্টার্স ম্যান্ডেটরি না, এই কারণে আনলাইক পৃথিবীর অন্য কোনো দেশ, ইউএসএ তে পিএইচডি 5 বছর। হ্যাঁ, এই 5 বছরের মধ্যে প্রথম 2 বছর কোর্স ওয়ার্ক থাকে। যদিও 5 বছর বলে অনেকের 6-7 বছরও লেগে যায়, কিন্তু ইউএস এর ইউনিক প্যাটার্ন হচ্ছে তারা প্রথম 2 বছর কোর্স ওয়ার্ক করায়, অর্থাৎ মানে রেগুলার পড়াশোনা, লেকচার বেসড পড়াশোনা। সো ওইটা কাইন্ড অফ মাস্টার্স এর মধ্যেই ধরে নেয়। দেন তারা থার্ড ইয়ার থেকে হচ্ছে রিসার্চে যায়, কিন্তু অন্যান্য দেশে একদম ডে 1 থেকেই রিসার্চ শুরু হয় আর কি বলা যেতে পারে। সো ওই জন্য অন্যান্য দেশগুলা, স্পেশালি ইউকে, ইউরোপ, এরা হচ্ছে চায় যে অলরেডি মাস্টার্স থাক, না হলে তো কেউ যেই শুরু করতে পারবে না কাজ। পিএইচডি সেটা চায় না, স্পেশালি এমবিবিএস দের জন্য আরো চায় না। কারণ হচ্ছে তারা জানে যে ওর যথেষ্ট নলেজ আছে, ওকে আমরা শিখাই পড়াই নিব আর কি। বাট কেউ যদি মাস্টার্স করা থাকে এবং কেউ যদি ওই রিলেভেন্ট 2-4টা পাবলিকেশন থাকে, অবশ্যই তাকে এই স্কলারশিপ রেসে বা সিলেকশন রেসে আগায় রাখবে আর কি। তো এটা থাকাটা ভালো আমি মনে করি, ম্যান্ডেটরি না বাট ভালো। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ভাইয়া, যদি শেভেনিং স্কলারশিপটাকে নিয়ে যদি একটু কিছু বলতেন। রাইট। শেভেনিংটা হচ্ছে আবেদন প্রক্রিয়াটা কমনওয়েলথের চেয়ে ইজিয়ার। ইজিয়ার ইন সেন্স যে এরকম মাল্টি স্টেপ নাই, মানে ইউজিসি তে একবার ভাইবা দেওয়া আবার হচ্ছে ইতে দেওয়া, এরকম কিছু নাই, স্ট্রেট ফরওয়ার্ড ওদের ওয়েবসাইটে দিতে হয়। কিন্তু আমাকে মানে সেভেনিং ওয়েবসাইটে লেখা আছে কোন কোন ইউনিভার্সিটিটা অ্যাপ্লাই করে, তো এই ইউনিভার্সিটির অভাব নাই। সো আমাকে ওই তালিকাটা দেখে ওই ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লাই করে তাদের কাছ থেকে অফার লেটার নিয়ে, বা অফার লেটার আগেই নিতে হয় এমন না, অ্যাটলিস্ট আবেদন শুরু করা যায় বা শর্ট লিস্ট করে রাখা যায়, দেন হচ্ছে আমি শেভেনিং এ অ্যাপ্লাই করতে পারি। শেভেনিং
আনফরচুনেটলি আমি 2 বার 7 অ্যাপ্লাই করেছি, আমি পাইনি। কিন্তু যারা পেয়েছে তাদের কাছে যেটা শুনেছি যে ওই ওদের এসে থাকে 4টা-5টা এসে থাকে ওই ইয়ের মধ্যে, পোর্টালে। তো ওই পোর্টালের ওই এসে গুলো হচ্ছে যেমন নেটওয়ার্কিং রিলেটেড এসে, লিডারশিপ রিলেটেড এসে, তারপর হচ্ছে এই ধরনের আরো কিছু কোয়ালিফিকেশন রিলেটেড এসে থাকে। সো ওই এসে গুলা ভালো করে লিখতে পারার মধ্যেই হচ্ছে স্কলারশিপের সার্থকতা, এবং সেক্ষেত্রে ওই এসেতে বলার মতো তো আমার আসলে এক্সপিরিয়েন্স থাকতে হবে, এবং সেই এক্সপিরিয়েন্স গুলো আসবে আমার একাডেমিক হোক কিংবা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হোক, বা এই যে নেটওয়ার্কিং এ এতগুলো কথা বললাম, এই সবকিছু মিলে ওই এক্সপেরিয়েন্সটা আসে। তো ওইটাকে যে যত ভাবে সেল করতে পারে, সোজা কথা, সে তার চান্সেসটা তত বেশি হবে আর কি। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আচ্ছা, কেউ বোধহয় কিছু বলতে যাচ্ছিল। ওকে, আচ্ছা, যদি কারো কোয়েশ্চেন না থাকে তাহলে বোধহয় আমরা ভাই আজকে সেশন এন্ড করতে পারি। রাইট, হ্যাঁ। মনে হয় অলরেডি অনেক রাত হয়ে গেছে বাংলাদেশে, আমার যদিও সকাল। তো আমি একটু জাস্ট সামারি আবার বলে দিই যে আমি যেভাবে করেছি এটাই যে রাইট ওয়ে তা না। প্রথমে আইএলটিএস, সো আইএলটিএস দিয়ে হচ্ছে একটা মোটামুটি বেশিরভাগ ইউনিভার্সিটিতেই 6, 6.5 হয়ে যায়। অল্প কিছু ইউনিভার্সিটি 7, 7.5 চায়, অল্প কিছু হলে, যেমন অক্সফোর্ড বোধ হয় 7, 7.5 এরকম চায়। অক্সফোর্ড কেমব্রিজ একটু দেখে নিতে হবে। সো ওইভাবে হচ্ছে আইএলটিএস এর একটা প্রিপারেশন নিয়ে আইএলটিএস দেওয়া। আইএলটিএস দেওয়ার ক্ষেত্রেও অনেকে অনেক গড়িমসি করে যে আমি আসলে ভালো করে পড়ে নেই তারপর আইএলটিএস দিব। সেইটা আসলে আমার ক্ষেত্রে কাজ করে নাই। আমার ক্ষেত্রে কাজ করছে যে দেরি হচ্ছিল দেখে আমি আগে টাকা দিয়ে দিছি, আমি রেজিস্ট্রেশন করছি যে আমি অমুক দিন আইএলটিএস দিব। তো টাকা যেহেতু দিয়ে দিছি, আমার মাথার মধ্যে ওইটা ঠিক করছে যে আমার তো পড়তে হবে, আমাকে প্রস্তুতি নিতে হবে। সো ওই প্যারায় আমি পড়েছি, আমি প্রস্তুতি নিয়েছি, তারপর হচ্ছে আইএলটিএস দিয়েছি আর কি। সো এটা কুইকলি আইএলটিএস তো প্রথমবার যদি স্কোর ভালো নাও আসে, আমি পরে আরেকবার দিলাম। সো ইনভেস্ট করতে হবে, এইটুকু ইনভেস্ট লাগবে। আইএলটিএস হওয়ার পরে হচ্ছে আমি ওই বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার ওটা করতে হবে। আমি যখন সেই ফিল্ডে মলিকুলার মেডিসিনে অ্যাপ্লাই করি, তখন অলরেডি আমি এই যে বললাম আইসিডিডিআরবি, তারপর ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি, ওদের থেকে বিভিন্ন ল্যাবরেটরি ওরিয়েন্টেড ট্রেনিং করেছি। তো সেটা তো মানে হইতো না যদি আমি আগের রিজেকশন গুলো না খাইতাম আর কি। রিজেকশন খাওয়ার পরে তখন আমার স্কিল বিল্ডিং এর জন্য এইসব খুঁজে খুঁজে বের করে এগুলো করেছি। সো তুমি যে সাবজেক্টে ইন্টারেস্টেড সেই সাবজেক্টের স্কিল বিল্ডিং এর জন্য এরকম কন্টিনিউয়াস করতে হবে, রিজেকশন খাইলে থেমে থাকা যাবে না আর কি। এন্ড দেন ফাইনালি হচ্ছে যে ডেডলাইন গুলো, ইউনিভার্সিটি গুলো সিলেক্ট করা, তাদের ফান্ডিং পেজ গুলোতে ঘোরাফেরা করা, যে কত ধরনের স্কলারশিপ আছে, কয় টাকা পাবো আমি, যদি ফুল ফান্ডেড স্কলারশিপ নাও হয় পার্সিয়াল দিয়ে চালানো যাবে কিনা, সেখানে যে পার্ট টাইম জব করা যাবে কিনা। ইউজুয়ালি প্রতিটা দেশের এই বাংলাদেশি স্টুডেন্টদের ফেসবুক গ্রুপ থাকে, তো সেগুলোতে ঢুকলেও অনেক ইনফরমেশন জানা যায়। তো সেটাও হেল্প করতে পারে। পার্ট টাইম জব করা যায়, তবে পার্ট টাইম জব করে ফুল টিউশন ফি এবং লিভিং এক্সপেন্স জোগাড় করা সম্ভব না। তো যে কোনো একটা হবে, হয় লিভিং এক্সপেন্স হবে অথবা টিউশন ফি হবে, এটা বাংলাদেশ থেকে আনা লাগতে পারে আর কি। সো ওইভাবে একটু ক্যালকুলেশন করে আমাদের ক্যারিয়ার প্ল্যানটা সেট করাটা জরুরি আর কি। এবং আরেকটা বিষয়, অনেকে যে চিন্তা করে যে মাস্টার্সে যেয়ে আমি প্ল্যাব দিয়ে শেষ করব, তো একে তো হচ্ছে প্ল্যাবের জার্নিটাও কম সময় না, হ্যাঁ, তো সিট পাওয়া একটা বিষয় আছে। আর দ্বিতীয় হচ্ছে প্ল্যাবের পড়াও কম পড়া না, হ্যাঁ, অনেক পড়া। প্লাস হচ্ছে মাস্টার্স এর পড়াও কম পড়া না, হ্যাঁ। তো আমি আমি প্ল্যাব দিয়েছিলাম মাস্টার্স এর সময়, 1 নম্বরের জন্য হয় নাই আর কি। ইরফান ভাই আমার রিডিং পার্টনার ছিল, তারও আমরা দুজনই পড়েছিলাম একসাথে, কিন্তু আমাদের হয়নি আর কি। যাই হোক, কিন্তু আমাদের আসলে মানে মাস্টার্স কোর্সটা খুব এক্সটেন্সিভ ছিল। ইউকে তে কিন্তু মাস্টার্স মাত্র 1 বছরের, সারা পৃথিবীতে 2 বছরের ছিল। ওরা 2 বছরের কারিকুলামকে 1 বছরে শর্ট করে নিয়ে আসে, যে কারণে অনেক পড়া থাকে আর কি। তো ওইদিকে যদি আমার মিনিমাম একটা স্কোর মেনটেন করতে হয়, তাহলে দুইটা হয় না। বাট একেবারেই যে হয় না তাই না, অনেকেই আছে আমি দেখছি যারা করতে পেরেছে। সো ইটস আপ টু ইউ, করতে পারবা কিনা। Yeah.
থ্যাংক ইউ ভাইয়া ফর দ্য ওয়ান্ডারফুল গাইডলাইন এন্ড লাস্ট সামারি যে কিভাবে কি কোন প্রসিডিউরে কি করতে হবে। তোমরা আরেকটা করতে পারো, আমি ভুলে গেছি, ইউজিসি, তারপর হচ্ছে ইয়ের আমাদের এডুকেশন মিনিস্ট্রির যে ওয়েবসাইট, হ্যাঁ, বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মধ্যে একটা আলাদা ওয়েবসাইট আছে। তো এই ওয়েবসাইট গুলো প্লাস হচ্ছে বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইট, এই ওয়েবসাইট গুলোতে দেখবা যে স্কলারশিপের একটা জায়গা আছে নোটিশ বোর্ডের মধ্যে বা এক ধরনের, ওইখানে যদি ঘাটাঘাটি করো বিভিন্ন জায়গা থেকে নিয়মিত স্কলারশিপের বিভিন্ন বিজ্ঞাপনগুলো ওরা ওখানে দেয়। যেমন জাপানে মনবুসরটা দেয়, কোরিয়াতে কাইস্ট আছে, এই ধরনের অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস আছে, এই ধরনের অনেক স্কলারশিপের খবর ওখানে পাওয়া যায়। সো ওগুলোতে খোঁজ রাখলে এবং পরে ওইটার থেকে দেখে গুগল সার্চ করে টোরে তোমার আরো অনেক স্কলারশিপের উইন্ডো ওপেন হতে পারে আর কি। ইভেন বাংলাদেশি স্কলারশিপও আছে অনেকগুলো যেটা ফুল ফান্ডেড দিয়ে থাকে। বাংলাদেশেরও কিছু স্কলারশিপ আছে যেমন প্রাইম মিনিস্টার ফেলোশিপ, তারপরে একটা বোধ হয় এনএসটি বা ফুল ফর্মটা ভুলে গেছি। প্রাইম মিনিস্টার ফেলোশিপটা বন্ধ হয়ে গেছে আনফরচুনেটলি, তবে বঙ্গবন্ধু সায়েন্স এন্ড টেকনোলজি ফেলোশিপ একটা আছে, ট্রাস্ট ওটা আছে, এনএসটিও আছে। এনএসটিটা বাইরের জন্য দেয় কিনা আমি জানি না, মনে নাই। হ্যাঁ, তবে এরকম আছে, আরো কয়েকটা আছে বাংলাদেশে, ওই ওয়েবসাইট গুলো ঘাটলে দেখা যাবে। তাহলে শেষ করতে পারি আমরা আজকে। জি ভাই, আমরা বোধহয় শেষ করে দিতে পারি, অলমোস্ট 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে। এগেন থ্যাংক ইউ ভাই আমাদেরকে মানে এত ওয়ান্ডারফুল ডিসকাশনের জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ থ্যাংক সো ইউ মাচ। সবাই।